রূপম যদি একটু পরের স্লাইডটায় চলে যাও, ভিডিওটা একটু যদি আমরা সবাই দেখে নিতে পারি। नोवल कोरोना वायरस को फैलने से रोका जा सकता है। खांसते या छींकते वक्त हमेशा अपने मुंह को रुमाल या टिश्यू से ढकें। হ্যালো হ্যালো সুপার ইগো, আমি ঈদ বলছি। এই চল না রে কোথাও একটা ঘুরতে যাই, আমি তুই আর ইগো মিলে, কেমন হবে বল? আর এমনি তো অনেক দিন ধরে আমাদের দেখা হয় না, প্লিজ চল না। আমি ওসব করোনা টোনার বাহানা একদম মানতে নারাজ, প্লিজ আমাদের এবার দেখা করতেই হবে, প্লিজ প্লিজ চল দেখা করে আসি। সিরিয়াসলি তোর এই সময় ঘুরতে যেতে হবে? তুই জানিস না আশপাশের কি অবস্থা? নিউজ টিউজ পড়িস না? রোজ কত লোক অ্যাফেক্টেড হচ্ছে কোভিডে, আর তুই এই সময় ঘুরতে যেতে চাস? কোনো রেসপন্সিবিলিটি নেই তোর? এরকম কথা বলিস কি করে? আরে ইয়ার, সবসময় এরকম পেরেন্টসদের মতন কেন করিস? দাঁড়া তো, লেট মি কল ইগো। হ্যালো ইগো, দেখ না আমি সুপার ইগোকে বললাম যে আমরা কোথাও ঘুরে আসি, কিন্তু ও শুনতেই চাইছে না। তুই বল। বল না, সুপার ইগো ঠিকই বলেছে, এই সময় বেরোনোটা খুব একটা ভালো ডিসিশন হবে না। কিন্তু আমরা সবাই বোরও ফিল করছি, কিছু তো একটা করতে হবে। আমরা এক কাজ করতে পারি, আমরা সবাই মিলে জুমে একটা মুভি দেখতে পারি, সর্ট অফ মুভি নাইট। বেশ ফানি, বেশ এনজয়িংও, কি বলিস? Yeah, that's a good idea. Yay! হ্যাঁ, এইটা বেশ ভালো আইডিয়া। জুম কল অ্যান্ড চিল। So for me, it's Electra Complex. For me, it's defense mechanism. So for me, fixation and dream. Wish you very happy birthday, sir. From my point of view, instinctual existence is the word that defines Sir Sigmund. My first impression of Freud is id, ego, and superego. The reasons behind fixation. Dream. To me, Sir Sigmund Freud is synonymous with both revolution and evolution. For me, it's defense mechanism. ফ্রয়েড কথাটা শুনলে আমার মাথায় দুটো জিনিস আসে, একটা হচ্ছে নার্সিসিজম আর একটা হচ্ছে আনকনসিয়াস। মানে প্রথম কথা আনকনসিয়াস আমাদের সব কিছু থেকেই, মানে সব কিছুরই কাইন্ড অফ বেস, আর নার্সিসিজম যেটা না থাকলে আমরা বাঁচতে পারতাম না হয়তো। এবার নার্সিসিজম, হ্যাঁ এটা আমাদের দরকার লাইফে অ্যাজ ইফ সার্ভাইভালের জন্য আমার মনে হয়। উইদাউট নার্সিসিজম আমরা সার্ভাইভ করতে পারবো না। আর আনকনসিয়াস থেকে আমাদের সব কিছু ম্যাটেরিয়ালি আস্তে আস্তে উঠে আসবে, সেটা আমাদের ভালো লাগুক চাই নাই লাগুক। For me, it is human unconscious state and dream. According to me, it's defense mechanism. Freud for me is defense mechanisms. Sigmund Freud helped me to identify the reason behind my defense mechanism. To me, id, ego and superego. ফ্রয়েড কথাটা মনে হতেই আমার মনে হয় ড্রিম অ্যানালিসিস আর তার ফেমাস সাইকোঅ্যানালিটিক কাউচ। For me, Freud means psychosexual stages and fixations. For me, it's Electra Complex. God help me understand the reasons behind my use of defense mechanisms. Electra complex or Oedipus complex. রূপম একটু পজ করে সাউন্ডটা একটু বাড়াতে হবে। রূপম Mechanism. একটু পজ করে সাউন্ডটা প্লিজ বাড়াতে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। Unconscious mind. তোমার সিস্টেমের সাউন্ডটা যদি একটু পারো বাড়াও। It is fascinating and sometimes it is fear also. So it is everything together for me. For me, it's fixation. এক কথায় ফ্রয়েড অবচেতন। আজ তো ফ্রাইডের বার্থডে।
কিভাবে এখন উইশ করবো সবাই মিলে? ওটা ফোনই ধরছে না। হ্যালো হ্যালো, তোরা শুনতে পাচ্ছিস? ওই আজকে ফার্স্টে বার্থডে। কি বলছিস? আজকে ফ্রাইডে বার্থডে? না মানে অন্যদিন হতে পারে, আজকে ফ্রাইডে বার্থডে হতে পারে না। মানে আজকে কিছু একটা আছে, তবে ফ্রাইডে বার্থডে নয়। আজকে তো বার্থডে নয়, আজকে বার্থডে হতে পারে না। আরে তোরা কি বলছিস রে? আমি সিগমন্ড ফ্রয়েডের বার্থডে কখনো ভুলতে পারি? কখনোই ভুলতে পারি না। আসলে কি বলতো, এত বেশি স্ট্রেস যাচ্ছে না, এত বেশি প্রেসার, এমনিতেই তো কোভিড সিচুয়েশন, অনেক বেশি চাপ। আর তোরা তো জানিসই আমি লোকজনকে প্রত্যেকদিন এত জ্ঞান দিই, এত জ্ঞান দিই, এত জ্ঞান দিই, আর এত নিজের যুক্তি দিই, হয়তো কোনোভাবে এই জ্ঞান দিতে গিয়ে আর যুক্তি দিতে গিয়ে বার্থডেটা মিস হয়ে গেছে। বেশি কথা কোনো ইচ্ছেই নেই আমার। এমনিতে সারা মাস পর করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে ওটা কি বিষ? হ্যাঁ বল। আরে হ্যাঁ, আমি তো এই দিনটার জন্য বিশাল এক্সাইটেড ছিলাম। আমি তো এই দিনটারই অপেক্ষা করছিলাম। আচ্ছা যাই হোক, হ্যাপি বার্থডে। ঠিক আছে, হ্যাপি বার্থডে ফ্রয়েড। হ্যাপি বার্থডে ফ্রয়েড আঙ্কেল, ইউ আর দ্য বেস্ট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমরা নেক্সটটায় চলে যাই। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস। এটা আমি একটু সবাইকে একটু জানিয়ে দিই, দুদিনের চেষ্টায় এটা করেছে। তারা দুটো স্কিট লিখে ফেলেছে এবং অভিনয়ের দক্ষতা তো দেখাই গেল। ছবি দিয়ে ডায়লগ লিখে রেকর্ড করে সেটাকে কম্পাইল করে সবকিছু ছাত্রছাত্রীরা মানে আমাদের মঙ্গলবার ক্লাসে এটা ডিসিশন হলো এবং গতকালের মধ্যে রাত্রিবেলা ওরা আমাকে পাঠিয়েও দিল। তো আই এম ভেরি প্রাউড অফ ইউ। আর খুব মজা লাগলো। একটু সাউন্ডের একটু অসুবিধা ছিল যদিও, কিন্তু তাও আমরা খুব এনজয় করলাম। এবার আমরা চলে যাব আমাদের মূল বক্তব্যে। আর সবার এই অস্থিরতার একেবারে অবসান ঘটিয়ে আমি আগে একটুখানি বক্তা পরিচিতি দিয়ে অগ্নিবাবুকে বলবো ওর টকে চলে। অগ্নিবাবু ঘোষ বাংলা সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের একজন সন্ধানী গবেষক। কলকাতার প্রেসিডেন্সি কলেজের স্নাতকোত্তর ওনার দিল্লি বিশ্ববিদ্যালয়। গবেষণার বৃত্তি পেয়ে গবেষক রূপে নিযুক্ত থেকেছেন দিল্লির সেন্টার ফর স্টাডিজ ইন ডেভেলপিং সোসাইটিজ, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস ক্যালকাটা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতি বিদ্যায় পিএইচডি। গবেষণার বিষয় ছিল বাঙালির জনপরিসরে মনুসমীক্ষণের আগমন ও তার অভিঘাতের বৃত্তান্ত। বাঙালির মনুসমীক্ষণ চর্চা নিয়ে প্রকাশিত হয়েছে তার একাধিক গবেষণাপত্র। ইতিপূর্বে পড়িয়েছেন দিল্লির জাকির হুসেন কলেজে, বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক পদে নিযুক্ত। আজকের ওর বক্তব্যের শিরোনাম উৎকেন্দ্রিকতার কেন্দ্রিকতা, বাঙালির ফ্রয়েড চর্চার কয়েকটি অভিমুখ। এবার ওভার টু অগ্নিবাবু, আপনি এবার আমাদেরকে নিয়ে চলুন, এগিয়ে নিয়ে চলুন জন্মদিনের এই যাত্রায়। ওভার টু। ধন্যবাদ। গোড়াতেই আমি আমার ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এবং বিশেষ করে শ্রীময়ীকে। আমি জানলাম যে এই আয়োজন এই বিভাগ বেশ কয়েক বছর ধরে করে আসছে, যেটা খুবই আনন্দের কথা। এবং একটু আগে আমি যেটা শুনলাম সেটা আমাকে মনে করিয়ে দিল যে এহেন আয়োজন, মানে ফ্রয়েডের জন্মদিন পালনের আয়োজন এ দেশে বা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম হয়েছিল 1931 এর 6ই মে
এবং সেটা কলকাতা শহরে বাঙালিদের উদ্যোগে। সেই উদ্যোগ যে এখনো চলছে, এটা একটা খুব আনন্দের খবর। এই দিনটা আজ থেকে ঠিক 90 বছর আগে ফ্রয়েডের 75তম জন্মদিন, সেইটি পালন হয়েছিল 92 নম্বর আপার সার্কুলার রোড, যেটা রাজাবাজারের কলেজ অফ সায়েন্সেস, সায়েন্স কলেজ রাজাবাজার, সেখানকার এক্সপেরিমেন্টাল সাইকোলজি বিভাগের ল্যাবরেটরিতে সন্ধ্যে 6টায় একটা অনুষ্ঠান। এবং সেই অনুষ্ঠানের আয়োজক ছিলেন ভারতীয় মনোসমীক্ষণ সমিতি, ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক্যাল অ্যাসোসিয়েশন। আর সেই সভার সিদ্ধান্ত অনুসারে ওই দিন সন্ধে ফ্রয়েড অবশ্যই জীবিত, ফ্রয়েড 39-এ মারা যাবেন সবাই জানেন, ফ্রয়েডকে একটা কেবল পাঠানো হয়েছিল হ্যাপি বার্থডে জানিয়ে, যেমনটা আপনারা আজকে জানালেন। এবং সেই সঙ্গে একটা ছোট্ট প্রশস্তি সূচক লেখা পাঠানো হয়েছিল, যেটা সংস্কৃততে লেখা, লিখছিলেন সংস্কৃত কলেজের ন্যায়ের অধ্যাপক কালিদাস তর্কাচার্য। এবং সেটার একটা ইংরেজি অনুবাদ সঙ্গে ছিল। আর তার সঙ্গে একটা চমৎকার জিনিস উপহার পাঠানো হয়েছিল, সেইটা হলো ট্রাভেনকোর থেকে একটা হাতির দাঁতের সিঙ্গেল পিস আইভরি বিষ্ণু মূর্তি, অনন্তদেব বিষ্ণু মূর্তি। এবং সভার বিবরণীতে উল্লেখ আছে যে এই মূর্তিটা তৈরির দায়িত্বে ছিলেন, তত্ত্বাবধানে ছিলেন স্বয়ং সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি একটি প্রাচীন প্রস্তর মূর্তির আদলে এটাকে গড়া হয় যাতে তা দেখভাল করেছিলেন। এবং মূর্তির অলঙ্কার যত ছিল তার নকশা করেছিলেন শিল্পী যতীন্দ্র কুমার সেন, নারদ নামে, যিনি রাজশেখর বসুর পরশুরামের গল্পে ছবি আঁকতেন। এবং এই সভায় অবশ্যই সাইকোঅ্যানালিটিক্যাল সোসাইটির যারা মেম্বার, গিরীন্দ্র শেখর বসু, রঙিন হালদার, সরসীলাল সরকার, এরা তো সকলে হাজির ছিলেনই। তার পাশাপাশি সাধারণ যাদেরকে আজকের দিনে আমরা পাবলিক ইন্টেলেকচুয়াল বলি, যেমন সেই সময়কার খুবই নামকরা মাসিক পত্র ভারতবর্ষের সম্পাদক রায়বাহাদুর জলধর সেন, সুনীতি কুমার নিজে, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজনও ছিলেন। এবং তার পাশাপাশি কিছু সাধারণ মানুষ, যেমন যে একটা নাম পাওয়া যায় ওই তালিকায়, ইন্টারেস্টিং, জনৈক টিপি ঘোষ বলে একজন ছিলেন, আর ছিলেন তার তরুণী কন্যা মিস শ্যাম সোহাগিনী ঘোষ। তো এহেন শ্যাম সোহাগিনীরা যে আজও আছেন ফ্রয়েডে আগ্রহী নিয়ে, সেইটে খুব মজার। আর এই নামগুলোর ওই তালিকায় এই নামগুলোর উপস্থিতি, এইটে থেকে অনুমান করতে অসুবিধা হয় না যে শ্যাম সোহাগিনী কোনো নিশ্চয়ই ইংরেজি শিক্ষিত উচ্চবিত্ত পরিবারের মেয়ে। তবে তার বাবা তাকে ঘাত ধরে সিগমুন্ড ফ্রয়েডের জন্মদিন পালন করতে নিয়ে এসছে, এইটে কল্পনা করা একটু কষ্ট কল্পনা বললেই মনে হয়। অর্থাৎ মোটামুটি দেখা যাচ্ছে যে 2000 দশকের শেষে বা 300 দশকের গোড়ায়, আমরা 32 সালের কথা বলছি, 1932, আজ থেকে 90 বছর আগে, এই শ্যাম সোহাগিনীর মতো তরুণীরা ফ্রয়েড বিষয়ে আগ্রহী হয়ে পড়ছিলেন। এবং সেই আগ্রহের গুণগত মান যেমনই হোক না কেন, এই আগ্রহটা যে তৈরি হয়ে উঠেছে 1930s আর 1 দশক আগে থেকেই, তার আরো দু একটা ছোট্ট প্রমাণ পেশ করি এই সূত্রে। 1926-এ জানুয়ারিতে সেই সময়কার বিখ্যাত মান্থলি জার্নাল, মান্থলি ম্যাগাজিন বাংলা, এখনকার দেশের মতোই তখন সেটা খুব চলতো, তার নাম প্রবাসী, রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদনা করতেন। সেই প্রবাসী পত্রিকায় গিরীন্দ্র শেখরের অগ্রজ পরশুরাম ওরফে রাজশেখর বসুর একটা গল্প বেরোয়, তার নাম কচি সংসার। সে গল্পে ব্রজেনবাবু বলে যে প্রধান চরিত্রটি, তার মুদ্রাদোষ হচ্ছে জগতের সবকিছু, সে রাধা কৃষ্ণের পরকীয়া তত্ত্বই হোক কিংবা পাশের বাড়ির ঝগড়া বিষয়ে গিন্নির আগ্রহ, সবকিছুকেই তিনি ফ্রয়েডীয় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। আর এই প্রতিবার তার এই ফ্রয়েডীয় ব্যাখ্যার প্রয়াস এইটে প্রতিরোধ করেন তার গিন্নি। এমনকি গিন্নিকে মাঝে মাঝে গলা ছেড়ে বলতে শোনা যায়, খবরদার ও মুখ পোড়ার নাম আর করো না বলছে। তো ফ্রয়েডের জনপ্রিয়তা ঠিক কোন জায়গায় পৌঁছচ্ছিল, তার একটা খুব এইরকম সামাজিক সাংস্কৃতিক স্তর থেকে বেরিয়ে এসে একদম সরাসরি আরেকটা প্রমাণ আমি পেশ করতে চাই। ফ্রয়েড চর্চার যে ধারা বাংলায় গড়ে উঠছিল, তার আরো একটা প্রমাণ, সেইটে যার চিঠি থেকে
আজকে আমাদের আলোচনায় ফিরে আসবে। আপনারা যারা এই বিভাগের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী তারা অবশ্যই এই নাম জানেন, আমি নিশ্চিত। এদেশে ফ্রয়েড চর্চা এবং মনোসমীক্ষণ চর্চা, সাইকোঅ্যানালিসিসের চর্চার পথিকৃৎ হিসেবে গিরীন্দ্র শেখর। আমাকে শোনা যাচ্ছে তো? আওয়াজ স্পষ্ট? আওয়াজ একদম স্পষ্ট। তো সাইকোঅ্যানালিসিস চর্চার পথিকৃৎ হিসাবে গিরীন্দ্র শেখরের নাম বারংবার বলা হয়ে থাকে। গিরীন্দ্র শেখরের প্রথম বই যেটি বেরোয় সেটা বেসিক্যালি ওর বিএসসি থিসিস ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপেরিমেন্টাল সাইকোলজি ডিপার্টমেন্টে জমা হয়েছিল। তার নাম কনসেপ্ট অফ রিগ্রেশন। সে বইটা তিনি ফ্রয়েডকে পাঠিয়েছিলেন এবং সঙ্গে চিঠি লিখেছিলেন। যখন থিসিসটা পাঠান সেই চিঠিতে একটা লাইন আছে যে ইট মাইট ইন্টারেস্ট ইউ, মানে Freud, you refers to Freud, it might interest you to learn that your name has been a household word in our family for the past decade, right? এটা 1921-এর চিঠি। তাতে বলছে গত দশক থেকে আপনার নাম আমার বাড়িতে হাউসহোল্ড ওয়ার্ড। তো 2000 দশকের শেষে গিরীন্দ্র শেখর এবং ভারতীয় মনোসমীক্ষণ সমিতি, যেটা 1922-এ তৈরি হবে, তার অন্যান্য সদস্যদের যে ক্রিয়াকাণ্ড, তার দৌলতে ফ্রয়েডের নাম আমরা দেখবো যে প্রায় আপামর শিক্ষিত বাঙালি ঘরের হাউসহোল্ড ওয়ার্ড হয়ে ওঠে। কিন্তু সেই যে হয়ে উঠলো তার একটা প্রাক পর্ব আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেইটের দিকে একটু আপনাদের নিয়ে যাবো আপাতত। আমরা সকলেই জানি যে ফ্রয়েড হয়ে উঠলেন নিশ্চয়ই তিনি 19 শতক জুড়ে একের পর এক বই বের করেছেন। স্টাডিজ ইন হিস্টেরিয়া বেরিয়ে গেছে, বা আরো বেশ কিছু লেখা তিনি প্রকাশ করেছেন সেই সময়। কিন্তু মোটের উপর ফ্রয়েড হয়ে উঠছেন, তার সমস্ত সুনাম এবং দুর্নাম যাই তিনি অর্জন করছেন সেটা মোটের উপর তার 1900-তে বেরোনো বই, যার ইংরেজি অনুবাদের নাম ইন্টারপ্রিটেশনস অফ ড্রিমস। একদম সে বইটা 1913-তে, বইটা 1900-তে বেরিয়েছিল জার্মানি, কিন্তু বইটা প্রথম ইংরেজি অনুবাদ হয় 1913-তে, এবং সেটার ইংরেজি অনুবাদ হয়েছিল আমেরিকায়, ইংল্যান্ডে নয়। আব্রাহাম আর্ডিন ব্রিল তিনি প্রথম অনুবাদ করেন ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এর। এর আগে ব্রিল আরো দুটো ফ্রয়েডের বই অনুবাদ করেছিলেন 1910-এ, এবং এটা প্রথম ফ্রয়েডের ইংরেজি অনুবাদ, মনে রাখতে হবে। ফ্রয়েড ইংরেজি ভাষায় 1910-এর আগে আসছেন না। 1910-এ ব্রিল 3 essays on sexuality অনুবাদ করেছিলেন এবং 5 lectures on psychoanalysis বলে একটা বই অনুবাদ করেছিলেন, যেটা বেসিক্যালি introductory lectures on psychoanalysis এর একটা অংশ। তো 1910-এর আগে অন্তত বাঙালির ফ্রয়েড চর্চা, যেটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, সেই বাঙালির ফ্রয়েড চর্চার কোনো নজির বিশেষ মেলে না। তবে তার কিছুদিনের মধ্যেই বাঙালির ফ্রয়েড চর্চা এমন একটা শিখরে পৌঁছেছিল যেইটি মানে চমকপ্রদ। তার কিছুদিনের মধ্যেই প্রায়, যেটাকে আমরা একাডেমিক স্পেস বলি, একাডেমিক স্ফিয়ার, প্রাতিষ্ঠানিক বিদ্যায়তনিক পরিসর, সেইখানে মনোসমীক্ষণকে ঢুকিয়ে আনেন বাঙালি। এবার সেই প্রসঙ্গটা যাওয়ার আগে একটা ছোট্ট ইতিহাস দিয়ে শুরু করতে চাই। আপনারা সকলেই জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম এক্সপেরিমেন্টাল সাইকোলজির বিভাগ গড়ে ওঠে 1916 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। নরেন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন প্রথম বিভাগীয় প্রধান, এবং সেই বিভাগে প্রথম বছরের যেসব ছাত্রছাত্রীরা ছিল তাদের মধ্যে একজন অবশ্যই গিরীন্দ্র শেখর বসু, সহপাঠী তার সঙ্গে ছিলেন রবীন্দ্রচন্দ্র হালদার। গিরীন্দ্র শেখর এই বিভাগে যোগ দেওয়ার আগে 1910-এ ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে এমবি পরীক্ষা পাশ করেছিলেন, মেডিকেল সায়েন্সের ডিগ্রি ছিল তার, ডাক্তার ছিলেন। এবং মেডিকেল কলেজে পড়বার সময় থেকেই দুটো জিনিসে তার বেশ আগ্রহ ছিল, একটা হচ্ছে ম্যাজিক আর একটা হিপনোটিজম, জাদুবিদ্যা এবং সংবেশন গিরীন্দ্র শেখরের ভাষায়। হিপনোটিজমের এই বাংলাটা গিরীন্দ্র শেখরের করা। তো এরকম কিছু কিছু খবর মেলে, তথ্য মেলে যে যোগী গিরীন্দ্র শেখর এই নাম নিয়ে পোস্টারও পাওয়া গেছে দু একটা। এই গিরীন্দ্র শেখর স্টেজ শো করতেন। তো চিকিৎসক হিসেবে মনোরোগের চিকিৎসায় নামার আগে অন্তত তার দেখা যাচ্ছে যে মনোসমীক্ষণের সঙ্গে তার একটা পরিচয় তৈরি হয়েছে, এমন দাবি গিরীন্দ্র শেখর নিজে করেছে। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটাতে গিরীন্দ্র শেখর যোগদান
যখন শুরু হলো তখনই, এবং পাশ 1 বছরের ডিগ্রি ছিল সেই সময়। 1917 নন কলেজিয়েট ছাত্র হিসেবে প্রথম শ্রেণীতে প্রথম ফার্স্ট ব্যাচ, ফার্স্ট ক্লাস, ফার্স্ট এমএসসি ডিগ্রি পান, এবং সে বছরই এই ডিগ্রিটা পাওয়ার পরেই তাকে অ্যাবনর্মাল সাইকোলজি পার্ট টাইম লেকচারার হিসেবে ওই ডিপার্টমেন্টে নেওয়া হয়। এবং যোগ দেওয়ার পরেই বীরেন্দ্র শেখর একটা আশ্চর্য জিনিস ঘটিয়ে ফেলেছিলেন। সেইটা নিজে পেপারগুলো পড়ানোর দায়িত্ব পান। সেই সময় থিওরির 4টে পেপার পড়ানো, তার মধ্যে সেকেন্ড পেপারটা ছিল মেন্টাল প্যাথোলজি পেপার, এবং এই পেপারটা পড়ানোর দায়িত্ব দুজনের উপর ছিল, তার মধ্যে একজন বীরেন্দ্র শেখর। এবং বীরেন্দ্র শেখর তার পড়ানোর বিষয়টিকে খানিকটা বদলে নেন। ক্যালকাটা ইউনিভার্সিটির 1920 গেজেটে দেখা যাচ্ছে যে 1818 থেকে 1819 এই মধ্যবর্তী সময়টাতে সেকেন্ড পেপারটিতে বীরেন্দ্র শেখর পড়াতেন মেন্টাল প্যাথোলজি অ্যান্ড সাইকোঅ্যানালিটিক্যাল মেথডস। 1818-19 সালেই সাইকোঅ্যানালিসিসকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত করে ফেলেছিলেন বীরেন্দ্র শেখর। কারিকুলাম, ইউনিভার্সিটি কারিকুলামের মধ্যে সাইকোঅ্যানালিসিসকে নিয়ে এসেছিলেন। মানে এটা অনুমান করতে অসুবিধা হয় না যে মনোসমীক্ষণকে পাঠ্যক্রমভুক্ত করার উদ্যোগটা তাঁরই ছিল, তবে নিশ্চয়ই বিভাগের অন্যান্য শিক্ষক সমর্থন সেটা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারটা যে তিনি ঘটিয়ে ফেলেছিলেন সেই সময়, এমন একটা সময় তিনি ঘটাচ্ছিলেন যখন ফ্রয়েডের আপন বাসভূমি ইউরোপ, সেখানকার কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না সাইকোঅ্যানালিসিস, এমনকি আমেরিকারও কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। এখনো পর্যন্ত যত তথ্য আমি ঘেঁটে দেখেছি তাতে দেখা যাচ্ছে যে সাইকোঅ্যানালিসিসকে ইউনিভার্সিটি কারিকুলামের মধ্যে প্রথম নিয়ে আসা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এবং তার কৃতিত্ব সম্পূর্ণরূপে বীরেন্দ্র শেখর বসু। এইটা খুব খুব কম কৃতিত্ব নয়, যে কাজ মানে এনলাইটেন্ড ইউরোপ বা পোস্ট রেভলিউশন আমেরিকার স্বাধীন চিন্তার ধ্বজাধারীরা করে উঠতে পারলেন না। একটা ছোট উপনিবেশ, সেই উপনিবেশের কতগুলো শাসিত মানুষ, কালো মানুষ এই কাজটা করে দেখালেন। এটা খুবই খুবই একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস বলে মনে হয়। কিন্তু যেটা একই সঙ্গে প্রশ্ন আসে যে সময় এই কাজটা উনি করছেন, সেই সময়টা তো এমন একটা সময়, বুঝতে পারছেন যে তখন ফ্রয়েডীয় চিন্তার যে প্রধান বাঁক আসবে, একটা বড় বাঁক। ফ্রয়েড 1900-তে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস যখন বেরোলো, তাতে ফ্রয়েড বলার চেষ্টা করেছিলেন যে আমরা যা কিছু করি, আমাদের যে মানসিক পদ্ধতি যেভাবে সঞ্চালিত হয়, যাকে ফ্রয়েড বলেন কনসিয়াসনেস, বীরেন্দ্র শেখর বলতেন সংজ্ঞান, সেই সংজ্ঞান নিয়ন্ত্রিত হয় নির্জ্ঞান বা আনকনসিয়াস দ্বারা। সেই আনকনসিয়াস কিভাবে, কিসের দ্বারা তাড়িত হয়, ফ্রয়েড বলতেন যে মূলত কামজ ইচ্ছার দ্বারা, সেক্সুয়াল ড্রাইভ দ্বারা। এইটাই মোটের উপর ছিল ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এর ফ্রয়েডের প্রতিপাদ্য। এই প্রতিপাদ্য থেকে ফ্রয়েড সম্পূর্ণ সরে আসবেন 1920-তে বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপাল বইয়ে, এবং তিনি ঘোষণা করবেন যে এই রমণ ইচ্ছার সমান ক্রিয়াশীল এবং গুরুত্বপূর্ণ আরো একটি ইচ্ছে আমাদের মনের মধ্যে ক্রিয়াশীল, যাকে বলা যেতে পারে মরণ ইচ্ছে। তো এই রমণ মরণের যুগপৎ অবস্থান একই সঙ্গে তাদের মনের মধ্যে থাকা এবং ক্রিয়া করা, এই ধারণাটা তার পরবর্তী আরো প্রায় 19 বছর ফ্রয়েড বেঁচে থাকবেন। তার সমস্ত পূর্ববর্তী ধারণাগুলোকে এই যা নেহাতি রমণ ইচ্ছার দ্বারা তিনি ব্যাখ্যা করছিলেন, তিনি নতুন করে রমণ মরণ এই ডায়াডের উপস্থিতি দ্বারা এরপর ব্যাখ্যা করার চেষ্টা চালাবেন। এখন এই যে এত বড় একটা বাঁক ফ্রয়েড নিলেন, প্রায় নিজের সুনাম এবং দুর্নাম যা 20 বছর ধরে অর্জন করেছিলেন যে মত প্রবর্তন করে, সেই মত থেকে সরে এলেন। তো এত বড় একটা বাঁক যখন তিনি নিচ্ছেন, তার অনেক আগেই আমরা দেখতে পাচ্ছি যে সাইকোঅ্যানালিসিসকে ইউনিভার্সিটি কারিকুলামের মধ্যে নিয়ে এসেছিলেন বীরেন্দ্র শেখর বসু বা ভারতীয় মনোসমীক্ষকরা
কিছুমাত্র। যদি নিয়ে আসেন তাহলে তাদের চর্চা এরপর যেমন করে ফ্রয়েড এগোলেন তেমন করে এগোতে পারলো কিনা, এইটা একটা স্বাভাবিক প্রশ্ন এসেই পড়ে। আমরা জানি যে এরপর গিরীন্দ্রশেখর শুধু কারিকুলামের মধ্যেই জিনিসটাকে নিয়ে আসবেন না। গিরীন্দ্রশেখরের বাড়ি যা একেবারেই রাজাবাজার সায়েন্স কলেজের গায়ে 14 নম্বর পার্সিবাগান লেন, সেখানে এরপর একটা ছোট্ট আড্ডার ব্যবস্থা হয়েছিল, একটা ছোট ক্লাব তৈরি করেছিলেন তারা, যার প্রাথমিক নাম ছিল আরবিটারি ক্লাব। তো তারপর শৈলেন্দ্র কৃষ্ণ লাহা বলে এক ভদ্রলোক তার স্মৃতিকথায় লিখতেন যে তখন তো ন্যাশনাল হুজুক চলছে। অমর ঠাকুর বলেছিলেন যে যখন ন্যাশনাল হুজুক এলো তখন এমনকি আমাদের গায়ের জামা থেকে পায়ের জুতো পর্যন্ত সবই ন্যাশনাল। তো সেই ন্যাশনাল হুজুকে হঠাৎ একটা ইংরেজি নামওয়ালা ক্লাব চালাতে তাদের আর খুব একটা পছন্দ হলো না। ফলত রাজশেখর, গিরীন্দ্রশেখরের দাদা, ক্লাবটার নাম বদলে বাংলা নাম করলেন উৎকেন্দ্র সমিতি, এক্সেন্ট্রিক ক্লাব। উৎকেন্দ্রিকতা এইটাই এরপর কেন্দ্রীয় চর্চার বিষয় হয়ে উঠবে ক্লাবের। এবং এই ক্লাবের মেম্বাররা শৈলেন্দ্র কৃষ্ণ লাহা ক্লাবের স্মৃতি লিখতে গিয়ে বলছেন যে এই ক্লাবে নিয়মিত গিরীন্দ্রশেখর, হরিপদ মাইতি, রঙিন হালদাররা ফ্রয়েড এবং সাইকোঅ্যানালিসিস নিয়ে আলোচনা করতেন, প্রবন্ধ পাঠ করতেন এবং সাইকোঅ্যানালিসিসের হাওয়া বইতো আড্ডায়, কোট আনকোট, এমন কথা শৈলেন্দ্র কৃষ্ণ লাহার লেখায় রয়েছে। তো এই হাওয়াটাকে আরো খানিকটা বাড়িয়ে দিয়েই বোধহয় 1922-এ গিরীন্দ্রশেখরের উদ্যোগে তৈরি হলো ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক্যাল অ্যাসোসিয়েশন বা ভারতীয় মনোসমীক্ষণ সমিতি। এবং সেই সমিতি তৈরি হওয়ার 6 মাসের মধ্যে সেই সমিতি ইন্টারন্যাশনাল সাইকোঅ্যানালিটিক্যাল অ্যাসোসিয়েশনের স্বীকৃতি পায়, অ্যাফিলিয়েশন পায়। এবং 1922 থেকে ইন্টারন্যাশনাল সাইকোঅ্যানালিটিক্যাল অ্যাসোসিয়েশনের যেটা মুখপত্র, ইন্টারন্যাশনাল জার্নাল অফ দ্য ইন্টারন্যাশনাল সাইকোঅ্যানালিটিক্যাল অ্যাসোসিয়েশন, সেইটাতে অন্যতম একজন এডিটর হিসেবে জি বোসের নাম ছাপা হতে শুরু করে এবং আমৃত্যু জি বোস, ওয়ান অফ দ্য এডিটর অফ দ্য জার্নাল। তো এই যে প্রতিষ্ঠা করা হলো যে 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 ভারতীয় মনোসমীক্ষণ সমিতি, তার প্রতিষ্ঠার সময় তার যে প্রতিষ্ঠার উদ্দেশ্য ঘোষণা করা হয়েছিল তাতে স্পষ্ট করে এই কথাটা বলা হয়েছিল যে এই সমিতির উদ্দেশ্য হচ্ছে জনপরিসরে মনোসমীক্ষণের প্রচার এবং প্রসার। এখন এই জনপরিসরে মনোসমীক্ষণের প্রচার এবং প্রসারে তারা কতটা সফল হয়েছিলেন, কি ভয়ানক সফল হয়েছিলেন, সেই প্রসঙ্গে আমরা ঢুকবো। ঢোকার আগে আবার একবার ফিরে যাই বিষ্ণুমূর্তির প্রসঙ্গে, যে বিষ্ণুমূর্তি ফ্রয়েডের 75তম জন্মদিনে এই ভারতীয় মনোসমীক্ষণ সমিতি 1932 সালে পাঠিয়েছিলেন, 1931 সালে পাঠিয়েছিলেন উপহার স্বরূপ ফ্রয়েডকে। মূর্তিটা যখন গিয়ে পৌঁছয় ভিয়েনায় ফ্রয়েডের বিখ্যাত স্টাডিতে, সেটা কয়েক মাসের মধ্যেই ভিয়েনার আবহাওয়ায় টিকে থাকেনি, একটা চির ধরেছিল, একটা ছোট্ট চির ফাটল। ফ্রয়েড উপহাস করে লিখেছিলেন যে ভারতীয় দেবতা ভিয়েনার আবহাওয়া সহ্য করতে পারেনি, তাতে চির ধরেছে। আমরা দেখব যে যেমন ভারতীয় দেবতা ভিয়েনার আবহাওয়া সহ্য করতে পারেননি, তার চির ধরেছিল, তেমনি ফ্রয়েডীয় মনোসমীক্ষণ, ভিয়েনার মনোসমীক্ষণ বাংলাদেশে এসে বাঙালি তাতে চির ধরিয়েছিল। সেটা ঠিক হুবহু যেমন ফ্রয়েড চেয়েছিলেন তেমন ভাবে ঢোকেন। যে জনপরিসরে প্রচার এবং প্রসারের উদ্দেশ্য নিয়ে মনোসমীক্ষণ সমিতি স্থাপিত হলো, সমিতির বাঙালি সদস্যরা তখনকার দিনের প্রধান পত্রিকাগুলোতে, ভারতবর্ষ, প্রবাসী এর মতো পত্রিকাগুলোতে তখন ধারাবাহিকভাবে ফ্রয়েডকে পরিচয় করানোর দায়িত্ব, ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিসকে পরিচয় করানোর দায়িত্ব তুলে নিলেন। এরকম একটা চালু ধারণা আছে যে বাংলায় ফ্রয়েডকে প্রথম ইন্ট্রোডিউস করান গিরীন্দ্রশেখর বসু, এবং যে বইটা বা যে লেখা প্রথম ফ্রয়েডীয় মনোসমীক্ষণের সঙ্গে বাঙালিকে পরিচয় করিয়ে দেয়, সেটা গিরীন্দ্রশেখর বসুর লেখা স্বপ্ন বইটা। সবাই নিশ্চয়ই সে বইটা দেখে থাকবেন। তো
আশ্চর্য হচ্ছে যে এই স্বপ্ন আসার ঢের আগে ভারতীয় মনোসমীক্ষণ সমিতির আরেকজন সদস্য, যিনি গিরীন্দ্রশেখরের চেয়ে বয়সে সামান্যই বড়, এবং যিনি গিরীন্দ্রশেখরের সহপাঠী ছিলেন প্রথম বছর 1917 যে ফার্স্ট ব্যাচ, সেই ফার্স্ট ব্যাচে গিরীন্দ্রশেখরের সঙ্গে তিনিও এমএসসি কোর্সে ভর্তি হয়েছিলেন। তার নাম রঙিন চন্দ্র হালদার। ভদ্রলোকের জন্ম 1892 সালে, মারা গেছিলেন 1979। গোপাল হালদারের খুড়তুতো ভাই। রঙিনচন্দ্র জন্মেছিলেন এখনকার বাংলাদেশের বিদগা বলে একটা জায়গায়, নোয়াখালীতে শৈশব কাটান। 1911 নাগাদ ম্যাট্রিক পাশ করেন, 1915-তে স্কটিশে ভর্তি হন এবং তারপর 17-তে পরীক্ষামূলক মনোবিজ্ঞান বিভাগ ছাত্র। পাটনাতে দীর্ঘদিন পড়িয়েছেন, মনস্তত্ত্বের এবং দর্শনের লেকচারের পদে যোগ দিয়েছিলেন পাটনাতে, এবং 54 নাগাদ রিটায়ার করেন। তো 1922-এ যখন ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক্যাল অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, তার গোড়া থেকেই একদম রঙিন হালদার সেই সোসাইটির সদস্য। এই রঙিন হালদার ভারতবর্ষ পত্রিকায় 1920-তে, 20 আগস্ট থেকে একটা ধারাবাহিক রচনা লিখতে শুরু করেন, কিস্তিতে কিস্তিতে বেরোতো সিরিজ। সেটার নাম ছিল মানসিক বিকার। এই মানসিক বিকার এর আগে আর কোনো ফ্রয়েড বিষয়ক লেখা বেরোয়নি, এবং এই লেখা বেরিয়েছিল ফ্রয়েডের স্বপ্ন বেরোনোর ঢের আগে, বুঝতেই পারছেন। নখানা মোট কিস্তি তাকে ছিল, তাতে একের পর এক, এবং 1922 পর্যন্ত ধারাবাহিকভাবে লেখাটা বেরিয়েছিল, 20 থেকে 22। এটা যখন ছাপা শুরু হচ্ছে, মনে রাখা দরকার যে তখনও ভারতীয় মনোসমীক্ষণ সমিতি শুরু হয়নি, স্থাপিত হয়নি। 1922-এ স্থাপিত হবে। এবং এই যে লেখাটি, তার লেখক রঙিন হালদার এবং তার প্রকাশক সম্পাদক জলধর সেন, ভারতবর্ষের সম্পাদক, বা গিরীন্দ্রশেখর, এই গিরীন্দ্রশেখরের কথা এনেই এই তিনজনেরই সংযোগ সূত্র কিন্তু একটাই, সেটা হচ্ছে ওই আরবিট্রারি ক্লাব বা উৎকেন্দ্র সমিতি। এবং এই লেখাটিতে একের পর এক যে পরিভাষা রঙিন হালদার ব্যবহার করবেন, সেই পরিভাষা আজকের দিনে আর ওরা কেউ অন্য রকম সব শব্দ সেখানে পাওয়া যাবে। রিপ্রেশন, যাকে গিরীন্দ্রশেখর পরে অবদমন করবেন, সেই রিপ্রেশনের উপর একটা পুরো কিস্তি ছিল, বৈশাখ 1328। রিপ্রেশনের বাংলা করেছিলেন গিরীন্দ্রশেখর, সেটাই ছিল ওই সংখ্যার শিরোনাম। নিষ্পেষণ, কমপ্লেক্স ছিল একটা পূর্ণ সংখ্যা, মাঘ 1327। কমপ্লেক্সের বাংলা সেক্সুয়াল অ্যাবারেশন একটা, সেইটার নাম ছিল বাংলায় যৌন অপচার। বুঝতে পারছেন যে তখনও মনোসমীক্ষণের যে পরিভাষা তৈরি হবে, গিরীন্দ্রশেখর সেটা তৈরি করবেন এবং মনোসমীক্ষণের পরিভাষা দেওয়ার চেষ্টা করবেন। সাহিত্য পরিষদ থেকে তার সেই পরিভাষা প্রকাশিত হয়। সেইটের তারও আগে একেবারেই প্রাথমিক স্তরে ফ্রয়েড এবং ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস একেবারে শেষ কিস্তি, যেটা সেইটা মানে শ্রাবণ 1328, সেই কিস্তিটার গোটাটাই আলোচনার বিষয় হচ্ছে গিরীন্দ্রশেখর বসু এবং তার কনসেপ্ট অফ রিপ্রেশন নামের বইটা। এবং এই গিরীন্দ্রশেখরকে ইন্ট্রোডিউস করিয়ে রঙিন হালদার মানসিক বিকার শেষ করছেন, শেষ কিস্তি। এর পরেই 1922-এর জানুয়ারিতে এই লেখা যখন বেরোচ্ছে, ঠিক প্রায় তার সময় 1922-এর জানুয়ারিতে মনোসমীক্ষণ সমিতি প্রতিষ্ঠা হচ্ছে। এবং জানুয়ারির সংখ্যা থেকেই, মানে পৌষ সংখ্যা, 1923-এর জানুয়ারিতে, তার এক বছরের মাথায় 1923-এর জানুয়ারিতে, অর্থাৎ 1329-এর পৌষ মাসে ভারতবর্ষে ধারাবাহিকভাবে বেরোতে শুরু করছে স্বপ্ন। মানে বুঝতেই পারছেন, এর এক বছর আগে শেষ হয়ে গেছে রঙিন হালদারের লেখাটা বেরোনো।
কিস্তিতে বেরিয়েছে 2 বছর ধরে, 20 থেকে 22, 23-এ ভারতবর্ষে স্বপ্ন বেরোতে শুরু করে। স্বপ্ন মোট 6টা কিস্তিতে বেরিয়েছিল ধারাবাহিকভাবে ভারতবর্ষের পাতায়। এবং স্বপ্নে প্রাথমিকভাবে গিরীন্দ্র শেখর ফ্রয়েডের ইন্টারপ্রিটেশন অফ ড্রিম এর প্রকাশের প্রায় 23 বছর পর বাঙালি পাঠকের জন্য সেই বইয়ের যে মূল উপপাদ্য সেটাকে উপস্থাপন করছেন। 1928-এ ওটা লেখাটা বই আকারে বেরোয়, গ্রন্থাকারে প্রকাশিত হয়। এবং যখন বই আকারে বেরোয় তখন বইয়ের গোড়ায় একটা দীর্ঘ ভূমিকা জুড়ে দেন গিরীন্দ্র শেখর। সেইটে সেই ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকায় তিনি লেখেন যে এখানে এই লেখায় তিনি প্রধানত ফ্রয়েডের মত উল্লেখ করবেন। আমি কোট করছি, এই গ্রন্থে আমি প্রধানত ফ্রয়েডের মতের উল্লেখ করিব এবং খুব গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে নিজে যা জানিয়াছি তাহা সংক্ষেপে বলিব। এবারে গিরীন্দ্র শেখর নিজে যা জেনেছেন সেই প্রসঙ্গটাকে আপাতত আমরা স্থগিত রাখছি, সেটাতে আমরা এক্ষুনি ফিরে আসবো, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। এই নিজে যা জেনেছি এইটে বলবার যে প্রয়াস, সেই প্রয়াসটা আসছি, কিন্তু তাতে দেখা যাবে যে এ ব্যতীত তিনি মূলত ড্রিম প্রসেস, ড্রিম ওয়ার্ক বলে যে জিনিসটার কথা ফ্রয়েড বলছেন সেটাতেই আসছেন। একেবারে গোড়ায় উনি হিপনোটিজমের বিষয়ে কথা বলছেন, ফ্রি অ্যাসোসিয়েশন মেথড, গিরীন্দ্র শেখরের ভাষায় যা অবাধ ভাবানুষঙ্গ, সেইটার মেথডোলজি ডেসক্রাইব করছেন। এবং তারপর ম্যানিফেস্ট কন্টেন্ট, ল্যাটেন্ট কন্টেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন। তারপর কিভাবে ফ্রয়েড টোপোগ্রাফি বানাচ্ছে সাইকির, কনসিয়াস, প্রিকনসিয়াস, আনকনসিয়াস, সেই প্রসঙ্গ নিয়ে আসছেন। এবং তারপর ঠিক যেভাবে ফ্রয়েড দেখাচ্ছেন যে ডিসপ্লেসমেন্ট এবং কন্ডেনসেশনের যৌথতায় ওভার ডিটারমিনেশন পদ্ধতিতে জন্ম নেয় স্বপ্ন, সেইটার খুব বড়ভাবে বিস্তারিতভাবে আলোচনা করছেন। এই লেখাগুলোর এই পাশাপাশি এই সময় আরেকটা খুব গুরুত্বপূর্ণ লেখা যেটা বই হিসেবে বেরিয়ে আসবে, সেইটা হচ্ছে এই সমিতিরই আরেকজন সদস্য, তার নাম ষড়শীলাল সরকার। ষড়শীলাল সরকারের জন্ম 1874, 1944-এ ষড়শীলাল মারা গেছিলেন। ষড়শীলালের মনের কথা বলে একটা বই এই সময় বেরোবে, 1921-এ বেরোবে। এর মাঝামাঝি সময়, বুঝতে পারছেন, স্বপ্ন এবং মানসিক বিকারের মাঝামাঝি সময়। লেখাগুলো কোনোভাবেই ছড়িয়ে ছিটিয়ে বেরিয়েছিল, কোনোটা ভারতবর্ষ, কোনোটা প্রবাসীতে, সেগুলো এক করে বের করা হয়। যে এই বইটার একটা ভূমিকা লিখেছিলেন গিরীন্দ্র শেখর, সেই ভূমিকাটা খুব ইন্টারেস্টিং। লেখাগুলো যদি পড়া যায় তাহলে দেখা যাবে যে লেখাগুলো মূলত অ্যানেকডোটাল লেখা। 4টে মোট প্রবন্ধ, ছাড়া প্রবন্ধ, মানে কন্টিনিউয়াস নয়, স্বতন্ত্র প্রবন্ধ। এবং ভূমিকায় গিরীন্দ্র শেখর বলছেন যে সাইকো অ্যানালিসিসের প্রধান কাজই হলো আমাদের অজ্ঞাতে যে সকল ইচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করে চলেছে, সেই অজ্ঞাত ইচ্ছাগুলো নির্ণয় করা এবং এই অজ্ঞাত ইচ্ছার প্রকৃতি স্তর ভেদ ভিন্ন। অপেক্ষাকৃত উপরের ইচ্ছাগুলি নিচের ইচ্ছের তুলনায় সামাজিক হিসেবে কম দোষণীয়, অতি গভীর স্তরের ইচ্ছেগুলো প্রায়ই কামজ, যার এই কামজ ইচ্ছার স্বরূপ নির্ণয় হচ্ছে সাইকোঅ্যানালিসিসের কাজ। সেটা একটা দুরূহ ব্যাপার। কিন্তু গিরীন্দ্র শেখর বলছেন, কিন্তু এরূপ চেষ্টা সাধারণ পাঠকের রুচিকর হইবে না বলিয়া ষড়শীবাবু তাহাতে হস্তক্ষেপ করেন নাই। অপেক্ষাকৃত উপরের স্তরের অজ্ঞাত ইচ্ছাগুলো লইয়াই তিনি এই পুস্তকে আলোচনা করিয়াছেন। মানে বোঝাই যাচ্ছে একেবারে গোড়ার দিকের এই 1921-22-এর লেখাগুলোতে সরাসরি সেক্সুয়ালিটির প্রশ্নটাকে, সেক্স ড্রাইভের প্রশ্নটাকে বাংলায় আনতে এমনকি ভারতীয় মনোসমীক্ষণ সমিতির সদস্যদের তরফ থেকেও একটা সংকোচ বোধ রয়েছে। যদিও গিরীন্দ্র শেখর যখন স্বপ্ন লিখবেন এরপরে, তাতে আমরা দেখবো সেই সংকোচ সম্পূর্ণ কেটে গেছে। গিরীন্দ্র শেখর একটা অপূর্ব ভাষায় গোটা জিনিসটা ব্যাখ্যা করবেন।
কিন্তু দুটো জিনিস আমাদের একটু এক্ষেত্রে, এবং এখানে আরো আরো মানে সরসিলালের লেখাগুলো খুবই খুবই একটু একটু মানে আজকের দিনে আর তার কোনো কোনো ঐতিহাসিক মূল্য ব্যতীত মানে যারা সাইকোঅ্যানালিটিক্যাল প্র্যাকটিসেস এর সঙ্গে জড়িত তাদের খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না। কিন্তু যারা হিস্টোরিক্যালি কেমন করে একটা ডিসিপ্লিন ডেভেলপ করছে এইটা দেখবেন, তাদের কাছে এই লেখাটার একটা সম্পূর্ণ অন্য অন্য মানি আছে। মানে সরসিলাল গ্রন্থে নিবেদনে বলছেন যে মনোসমীক্ষণের মূল নীতি সেটা তিনি বোঝবার চেষ্টা করেননি। ভাবুন, হ্যাঁ, কেবল এ পদ্ধতির ভাবটি বুঝাইবার প্রয়াস করেছেন। ভাব বোঝানো একটু বুঝতেই পারছেন তো। এবং তার চেয়েও যেটা খুব ইন্টারেস্টিং যে একেবারে শেষের দিকে গিয়ে বলছেন যে আধ্যাত্মিকতা, সমাধি, চৈতন্যের মতো উচ্চতম প্রবৃত্তি বিষয়ে মনোসমীক্ষণে কোনো আলোচনা হয়নি, এবং ভারতবর্ষের এ বিষয়ে একটা কর্তব্য এখন রয়েছে। তাই আধ্যাত্মিকতা, সমাধি, চৈতন্য বিষয়ে ভারতবর্ষের কর্তব্য আছে এটা বলেও সরসিলাল কিন্তু সে নিয়ে সে বইয়ে কোনো রকম আলোচনা করেননি আর কি। বইটির যে চারটে রচনা, এই ক্ষেত্রে আমি একটু একটু আরেকটা অন্য প্রসঙ্গে যাই, যে প্রসঙ্গটাতে আমি ইতিমধ্যে ছিলাম, যে 1918-19 একটা একটা একদল লোক তারা ফ্রয়েডকে কারিকুলামের মধ্যে নিয়ে, হ্যাঁ, কিন্তু আমরা দেখছি যে 1920-তে ফ্রয়েড নিজে তার যে ট্র্যাক, সেই ট্র্যাকটাকে বদলে ফেলছেন। এখন প্রশ্ন হচ্ছে সেই ট্র্যাকটাকে, সেই বদলে ফেলা ট্র্যাকটাকে এরা ফলো করতে পারছে কি পারছে না। যদি একটু লক্ষ্য করে দেখেন যে রঙিন হালদারের লেখাটা যখন বেরোচ্ছে 1920 থেকে 22, এবার 1919-এ প্রথম বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপলের ড্রাফট তৈরি হয়, যে ড্রাফটটা ফ্রয়েড তার ছাত্রদের সামনে পড়েছিলেন। 1920-তে তার ফার্স্ট এডিশন বেরোয় জার্মানি, 1921-এ তার সেকেন্ড এডিশন বেরোয় জার্মানি, 1922-এ প্রথম ইংরেজি অনুবাদ হয়। তো 1922-এ রঙিন হালদার জার্মান জানতেন না, 1922-এর মধ্যে রঙিন হালদারের লেখা শেষ হয়ে যাচ্ছে, 1920 থেকে লেখাটা শুরু হচ্ছে। ফলে সে লেখায় বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপলে ফ্রয়েড যে ট্র্যাক চেঞ্জ করে ফেলছেন, সেই ট্র্যাক চেঞ্জ পাওয়াটা একটু মুশকিল। 1921-এ যখন সরসিলালের বইটা আসছে সেখানেও থাকা মুশকিল, এবং এই বইয়ে যে চারটে লেখা আছে সেই চারটে লেখার মধ্যে দুটো মাত্র বইয়ের ব্যবহার দেখা যাবে। যদি আমরা আগাগোড়া পড়ি বইটা, তাহলে দেখবো ফ্রয়েডের দুটো মাত্র বইয়ের ব্যবহার আছে, একটা অন ড্রিমস আর একটা সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ। হ্যাঁ, দুটোর বেরিয়েছিল 1901-এ। তো এই পর্বে দ্বিতীয় তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ গিরীন্দ্র শেখর, তার লেখাটা বেরোচ্ছে আরো পরে। আমরা দেখতে পাচ্ছি যে 1923-এ ধারাবাহিক ভাবে বেরোবে, এবং তারপর 1928-এ সেটা বই হয়ে বেরোবে। তো ততদিনে আমরা আশা করতে পারি যে বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপলের যে মূল প্রতিপাদ্য, এই রমণে শুধু না থাকা, রমণ মরণ এই দুইয়ের যুগপৎ সহাবস্থান, এইটের দিকে গিরীন্দ্র শেখরের অন্তত নজর পড়বে। কিন্তু সেইটাকে সরাসরি অ্যাড্রেস করতে স্বপ্নই গিরীন্দ্র শেখরকে তো দেখা যায় না। 1921-এ গিরীন্দ্র শেখরের যে ডিএসসি থিসিস, কনসেপ্ট অফ রিপ্রেশন বেরোয়, সেটাকেও যদি, সেটা এখন আবার পুনর্মুদ্রিত হয়েছে, রিপ্রিন্ট হয়েছে, বাজারে আজকাল পাওয়া যাচ্ছে আবার করে, সেইটাও যদি আপনারা মন দিয়ে পড়েন, দেখবেন যে গোটা বইটাতে ফ্রয়েড কিভাবে ব্যবহৃত হচ্ছে। ফ্রয়েডের মোট 5টা লেখা গোটা বইয়ে, 5টা থ্রু আউট বই গিরীন্দ্র শেখর ব্যবহার করবেন তার আর্গুমেন্ট দাঁড় করাতে। তার মধ্যে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ব্যবহার হয়েছে গোটা বইয়ে মাত্র 3বার, টোটেম অ্যান্ড টাবু 2বার ব্যবহার হচ্ছে, 3 কন্ট্রিবিউশন টু দ্য সেক্সুয়াল থিওরি, যেটাকে আজকাল আমরা 3 এসেস অন সেক্সুয়ালিটি বলি, সেইটা 3বার ব্যবহার হচ্ছে, পেপারস অন হিস্টেরিয়া অ্যান্ড আদার সাইকোনিউরোসিস 1বার ব্যবহার হচ্ছে, আর দ্য অপোজিট মিনিং অফ রুট ওয়ার্ডস বলে একটা ছোটি লেখা ফ্রয়েডের, সেটা 1বার ব্যবহার হয়েছে। এবার 1920 বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপলের পূর্ববর্তী রচনা, হতেই পারে যে এই লেখাটাতে এখনো আটকে আছেন তিনি। আমি না হয় আরেকটু এগিয়ে যাই, যে ক্রমে যদি গিরীন্দ্র শেখর এগোন, তাহলে কি গিরীন্দ্র শেখর পরের দিকে ক্রমে এই
ডেথ ইনস্টিংক্ট, থ্যানাটস প্রসঙ্গটাকে আত্মসাৎ করবেন, নিয়ে আসবেন তার লেখায়। ধরা যাক এর বহু পরে, মানে এতে নেই দেখছি তো ঠিক আছে, বহু পরে 1945, ফ্রয়েডও নেই আর বেঁচে। ফ্রয়েড মারা গেছেন 6 বছর পার হয়ে গেছে, 1939 ফ্রয়েড মারা যাচ্ছেন। গিরীন্দ্র শেখরের একটা বই বেরোয়, এভরিডে সাইকো অ্যানালিসিস, মোট 13টা ভাষণের সংকলন বইটা। সেখানেও গিরীন্দ্র শেখর জানান যে বইটা আসলে মনোসমীক্ষণের নানা দিক নিয়ে তিনি লে অডিয়েন্সের জন্য লিখেছেন, সাধারণ শ্রোতার জন্য। এগুলো ভাষণ, সবগুলোই ভাষণ হিসেবে পড়া হয়েছিল। হ্যাঁ, এই বইটাতেও আশ্চর্যভাবে কোথাও আমরা বিয়ন্ড দ্য প্রেশার প্রিন্সিপল পরবর্তী যে ফ্রয়েডীয় ধারণা, অর্থাৎ ডেথ ইনস্টিংক্ট, থ্যানাটাস, এই প্রসঙ্গগুলো পাবো না, আশ্চর্যভাবে পাবো না। আমি একটু সংক্ষেপ করছি, আমাদের কতটা সময় একটু বলবেন আছে? মোটামুটি হ্যাঁ, আমাদের এই আলোচনাটা 14 মিনিট 25। থ্যাংক ইউ। তো যেখানে ছিলাম আমরা, তো যদি দেখি যে মানে সেই বইটাতেও কোনোভাবেই বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপল এলো না। এবং অতদিনে ভাবুন, মানে আউটলাইন অফ সাইকোঅ্যানালিসিস বেরিয়ে গেছে, বা মানে একাধিক বই বেরিয়ে গেছে, সিভিলাইজেশন এন্ড ইটস ডিসকন্টেন্ট বেরিয়ে গেছে। এবার এইটা থেকে স্বাভাবিকভাবে আমাদের মনে হয় যে মানে ফ্রয়েড নিজে যাকে বলতেন অ্যারেস্টেড গ্রোথ, একদল লোক অত তাড়াতাড়ি সাইকোঅ্যানালিসিসকে অ্যাকসেপ্ট করেছিলেন, অথচ সাইকোঅ্যানালিসিস যখন বাঁক নিল সেই বাঁকটাকে তারা কি ফলো করতে পারছেন না। মানে তাহলে কি ফ্রয়েড যাকে বলছেন অ্যারেস্টেড গ্রোথ, এই যেতে হচ্ছেন কিনা এরা? এইটা একটা এরকম একটা স্বভাবতই আমাদের মনে জাগার কথা, কারণ পুরোটাই ড্রিম সেন্ট্রিক হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আলোচনাটা। এই 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 এইটা কতটা সত্যি, এইটা আমরা অন্তত সরাসরি বিয়ন্ড ডেথ ইনস্টিংক্টের প্রসঙ্গ ভারতীয় মনোসমীক্ষণ সমিতির একদম গোড়া থেকে যারা সদস্য, ওই আজ থেকে 90 বছর আগে যেদিন ফ্রয়েডের প্রথম জন্মদিন বাঙালি পালন করেছিল, সেই দিন এই ভদ্রলোক হাজির ছিলেন এবং তখন তিনি সমিতির সদস্য ছিলেন। তার নাম সুদীপচন্দ্র মিত্র। সুদীপচন্দ্র মিত্রের বেশ কয়েকটা বই আছে। 1941-এ সুদীপচন্দ্র মিত্রের একটা বই বেরিয়েছিল, তার নামই ছিল মনোসমীক্ষণ। এই বইটা শনিবারের চিঠি বলে একটা বিখ্যাত পত্রিকা বাংলায় বেরোতো, তার সম্পাদক সজনীকান্ত দাস, তার একটা পেজ ছিল রঞ্জন পাবলিশিং হাউস, সেখান থেকে বেরিয়েছিল 1941-এ। এই বইটার লেখাগুলো শরীরচন্দ্র ভূমিকায় জানাচ্ছেন যে এগুলো বেশিরভাগই ওই প্রবাসী, ভারতবর্ষ, অলোকা প্রভৃতি পত্রিকায় বেরোনো, এবং তিনি একত্র করেছেন। এই বইয়ে প্রথম ডেথ ইনস্টিংক্ট সরাসরি উল্লিখিত হচ্ছে, ফ্রয়েড যেভাবে বলছেন সেভাবে। আমি ডিটেইলে যাচ্ছি না, একটু সংক্ষেপ করছি, আজকে আমাদের সময় কম, আমি আরো কয়েকটা প্রসঙ্গ ছুঁতে চাই, ফলত আমি প্রধান তথ্যগুলোকে একটু পেশ করি যেটা ইন্টারেস্টিং হতে পারে। তো এই মানে 1941-এর আগে সমিতির কোনো সদস্যের লেখায় আমরা দেখতেই পাবো না যে সরাসরি ডেথ ইনস্টিংক্ট প্রসঙ্গ আছে, রাইট? এখন তাহলে ওই যে ভয়টা আমাদের হচ্ছিল যে আমরা কি তাহলে বলবো যে ফ্রয়েডিয়ান অ্যারেস্টেড গ্রোথে আটকে পড়েছেন এরা? এক্ষেত্রে আমি যে প্রসঙ্গটাকে স্থগিত রেখেছিলাম সেই প্রসঙ্গটাই ফিরি। আমি বলেছিলাম যে 1928-এ যখন বই হয়ে বেরোয় গিরীন্দ্র শেখরের স্বপ্ন, তাতে একটা ভূমিকা লিখেছিলেন গিরীন্দ্র শেখর, এবং সেই ভূমিকায় গিরীন্দ্র শেখর বলেছিলেন যে তিনি ফ্রয়েডের সঙ্গে সর্বত্র একমত নন, তার কিছু বিষয়ে মতৈক্য নেই, এবং জানিয়েছিলেন যে এই প্রসঙ্গে কেবল ফ্রয়েডের মত তিনি উল্লেখ করবেন না, নিজে যতদূর জেনেছেন তাও সংক্ষেপে বলবেন। তো এই কি নিজে যা জেনেছেন, এইটা ঠিক কি, এই প্রসঙ্গটায় আমরা একটু যোগ করছি। 1951, মানে 1351, মাফ করবেন, মানে 1946-এ স্বপ্নের একটা পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ, সেকেন্ড এডিশন,
করেছিলেন গিরীন্দ্র শেখর। এই সংস্করণেও ভূমিকায়ও পূর্ব সংযোজিত এই সংস্করণে ভূমিকারও আগে একটা মুখবদ্ধ লেখেন গিরীন্দ্র শেখর। এবং সেখানে তিনি বলেন যে ফ্রয়েডের মতে প্রত্যেক স্বপ্নেই মনের কোনো না কোনো ইচ্ছে চরিতার্থ হয়, কিন্তু পরবর্তীকালে ফ্রয়েড তার পূর্বমত কথনচিত পরিবর্তন করিয়াছেন। তার মানে গিরীন্দ্র শেখর সচেতন ছিলেন যে ফ্রয়েড এই মত থেকে সরে এসছে। এই কথাটা সত্যি তাহলে বলা যাচ্ছে না। এখন যে নতুন পর্যবেক্ষণের ফলে ফ্রয়েড তার মত বদল করেছেন, গিরীন্দ্র শেখর জানান যে তার অন্য ব্যাখ্যা সম্ভব, এবং ভূমিকায় সে মত তিনি সংক্ষেপে বিবৃত করেছেন। এই যে বাক্যটা, এটাতে স্বভাবতই চমক জাগে যে ফ্রয়েড বলছেন যে কারণে ফ্রয়েড থ্যানাটস নিয়ে আসছেন, বলছেন গিরীন্দ্র শেখর যে তার অন্য ব্যাখ্যা সম্ভব। 1920-তে বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপাল বেরিয়েছিল। আবারও মনে করেন যে এই অন্য ব্যাখ্যাটি কি, এই অন্য ব্যাখ্যাটির স্বরূপ কি, সেই তাই ঢোকার আগে শুধু একটা জিনিস আপনাদের স্মরণ করিয়ে দিই যে ফ্রয়েডীয় যে ডেমোগ্রাফি অফ সাইকি, তাতে যে 3টে স্তর, কনসিয়াস, প্রিকনসিয়াস এবং আনকনসিয়াস, গিরীন্দ্র শেখর তার বাংলা করেছিলেন। কনসিয়াসের বাংলা করেছিলেন সংজ্ঞান, প্রিকনসিয়াসের বাংলা করেছিলেন আসংজ্ঞান, আর আনকনসিয়াসের বাংলা করেছিলেন নির্জ্ঞান। হ্যাঁ, এবার আমরা একটা খেলা খেলবো, আমরা সচেতন ভাবে গিরীন্দ্র শেখরের শব্দগুলো ব্যবহার করবো, ফ্রয়েডের শব্দগুলো ব্যবহার করবো না, কারণ গিরীন্দ্র শেখর অন্য ব্যাখ্যা দিচ্ছেন, তো তাই অন্য ভাষায় আমরা শুনি। ফ্রয়েডকে শুনতে কেমন লাগে দেখি যে যেমন এদেশের বিষ্ণুতে ভিয়েনায় আবহাওয়া চির ধরিয়েছিল, তেমনি দেশের ভাষা ফ্রয়েডীয় মনোসমীক্ষণে কেমন চির ধরায়। নির্জ্ঞানে অবদমিত অজ্ঞাত ইচ্ছে গুলো যে স্বপ্নে চরিতার্থ হয়, সেই তথ্যটা পেশ করে অবদমিত ইচ্ছে বিষয়ক আলোচনায় প্রবেশের গোড়া থেকেই গিরীন্দ্র শেখর প্রশ্ন করলেন যে নির্জ্ঞানে কোন মানসিক বৃত্তির কোন মানসিক বৃত্তির সন্ধান পাওয়া যায়। এই প্রশ্নটা গিরীন্দ্র শেখরের মতে গুরুত্বপূর্ণ, যে কোন মানসিক বৃত্তির সন্ধান নির্জ্ঞানে পাওয়া যায়, আনকনসিয়াসে পাওয়া যায়। কেবলমাত্র সংজ্ঞানের অজ্ঞাত ইচ্ছাগুলি সেখানে মজুদ, নাকি সুখ দুঃখের মতো নানা অনুভূতি বা ফিলিং, ভালোবাসা, ঘৃণা, বিদ্বেষের মতো নানা প্রক্ষোভ বা ইমোশন, বিভিন্ন ভাব বা আইডিয়া, প্রত্যক্ষ অনুভূতি বা পারসেপশন কিংবা প্রতিরূপ বা ইমেজও তাতে সামিল হতে পারে। রাইট? অন্যভাবে বললে কেবল ইচ্ছাই কি অবদমিত হয়, না সর্বপ্রকার মানসিক বৃত্তি অবদমিত হয়? গিরীন্দ্র শেখর জানান যে ফ্রয়েডের মতে নির্জ্ঞানে পূর্বোক্ত সকল মনোবৃত্তিরই সন্ধান পাওয়া যায়। নির্জ্ঞান এবং সংজ্ঞানে প্রভেদ কেবল এইটুকু যে নির্জ্ঞানের কোনো বৃত্তি আমাদের চেতনার গোচরে আসে না, কনসিয়াসনেসের সামনে আসে, কিন্তু সংজ্ঞানে ঘটে যাওয়া ঘটনা বিষয়ে আমরা সচেতন। এই তথ্যটা পেশ করে প্রস্তাব করেন গিরীন্দ্র শেখর যে নির্জ্ঞান যেহেতু আমাদের গোচরীভূত নয়, আমরা তাকে দেখতে পাই না, কেবল ওটা একটা থিওরি হিসেবেই গ্রাহ্য, তাই অল্প সংখ্যক মনোবৃত্তির সাহায্যে যদি নির্জ্ঞান মনোব্যাপারের সম্যক ব্যাখ্যা করা যায় গিরীন্দ্র শেখরের ভাষায়, তবে সকল প্রকার মনোভাব আছে, মানবার তো কোনো প্রয়োজনীয়তা নেই। তার পাঠককে গিরীন্দ্র শেখর জানান যে যদি ফ্রয়েডের মতো লজ্জা, ঘৃণা, ভয় প্রভৃতি প্রক্ষোভই ইচ্ছের অবদমন ঘটিয়ে থাকে, যার ফলস্বরূপ নির্জ্ঞানে জমা হয় হিংসা, দেশ বা ভালোবাসার মতন প্রক্ষোভ, সে বিষয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছেন। তার মতে নির্জ্ঞান বা আনকনসিয়াসে একমাত্র ইচ্ছা ব্যতীত, উইশ ছাড়া আর কোনো প্রকার মনোভাবের অস্তিত্ব মানার দরকার নেই। জানান গিরীন্দ্র শেখর যে ভালোবাসা, ভয়, ক্রোধ প্রভৃতি প্রতিটি মনোপ্রক্ষোভই আদতে বহুবিধ ইচ্ছার সমাহার, উইশের সমাহার। তো ইচ্ছা একক হলে আমরা যাকে প্রক্ষোভ
বা ইমোশন বলি, তার উদ্ভবই সম্ভবপর হয় না। তার মানে একাধিক উইশ ইমোশনকে তৈরি করে। যখন একই বস্তু বা ঘটনার সঙ্গে বহুবিধ ইচ্ছা জড়িত থাকে এবং তৎসংক্রান্ত দুঃখবোধ বর্তমান থাকে, তখনই প্রক্ষোভ বা ইমোশন দেখা দেয়। ইচ্ছা সমষ্টি, ক্লাস্টার অফ উইশ থেকেই প্রক্ষোভ বা ইমোশনের উৎপত্তি। স্পষ্ট করে দেন গিরীন্দ্রশেখর যে ফ্রয়েড যদিও মনে করেন যে নির্জ্ঞানে যে পূর্বোক্ত মনোবৃত্তিগুলো আসলে গতীয় গুণ সম্পন্ন, তারা ডাইনামিক, অর্থাৎ তা থেকে কর্মপ্রেরণা উৎপন্ন হয়, কিন্তু তার মতে ইচ্ছাই মূলত কর্মপ্রেরণা আনে, আমাদের কর্মে প্রবৃত্ত করে। মনোবৃত্তিগুলির মধ্যে একমাত্র ইচ্ছাই গতীয় গুণ সম্পন্ন, গিরীন্দ্রশেখর বলছেন। এবং লজ্জা, ঘৃণা, ভয় প্রভৃতি প্রক্ষোভজনিত কারণে নয়, বিপরীত ইচ্ছার প্রভাবেই কোনো কোনো বিশেষ ইচ্ছা অবদমিত হয়, রিপ্রেসড হয়। এরপর গিরীন্দ্রশেখর তার বিখ্যাত বিরোধী ইচ্ছার ধারণাটা বিস্তার করেন। এই বিরোধী ইচ্ছা বা অপোজিট উইশ, এটাই গিরীন্দ্রশেখরের প্রধান কন্ট্রিবিউশন, যেটা তিনি কনসেপ্ট অফ রিপ্রেশন করেছিলেন এবং ফ্রয়েডকে পাঠিয়েছিলেন। তো তার মতে আমাদের মনে নানা প্রকার পরস্পর বিরোধী ইচ্ছা, অপোজিট উইশ, সদা বিদ্যমান রয়েছে। এই বিরুদ্ধ ইচ্ছা যুগ্মক, এদের মধ্যে বর্তমান যে দ্বন্দ্ব, তার কারণে কোনো একটা ইচ্ছে অবস্থা বিশেষে অবদমিত হয়, রিপ্রেসড হয়। ব্যাপারটা তিনি উদাহরণ যোগে আরো স্পষ্ট করছেন। মানে তার মতে অর্থ দান করার বিরুদ্ধ ইচ্ছা বলতে টাকা না দেবার ইচ্ছা বললে কিছু বোঝা যায় না, কারণ কোনো নেগেটিভ ইচ্ছা, নঙর্থক ইচ্ছার অস্তিত্ব সম্ভব নয়। ইচ্ছা মাত্রেই তা পজিটিভ, সদর্থক। হ্যাঁ, একটু তলিয়ে ভাবলেই দেখা যাবে যে অর্থদানের ইচ্ছাকে আদতে যে ইচ্ছা বাধা দেয় তা হচ্ছে অর্থ সঞ্চয়ের ইচ্ছা। আর অর্থ সঞ্চয়ের ইচ্ছার পেছনে কি আসলে অর্থ গ্রহণের ইচ্ছা। অর্থাৎ অর্থ দানের প্রকৃত বিরুদ্ধ ইচ্ছাটা হচ্ছে অর্থ গ্রহণের ইচ্ছা। গিরীন্দ্রশেখরের মতে প্রতিটা ইচ্ছারই এরকম সদর্থক বিরোধী ইচ্ছা আমাদের মনে আছে, যাদের এই পারস্পরিক বিরোধিতার কারণে কোনো একটা ইচ্ছা রুদ্ধ হয় এবং তার অস্তিত্ব আমরা আর অনুভব করতে পারি না। অপরপক্ষে বাইরের বাধার জন্য যে সকল ইচ্ছা নিরুদ্ধ হয় তা সর্বদাই আমাদের জ্ঞানগোচরে আনা সম্ভব। হ্যাঁ, মোটেই তা নির্জ্ঞানে নিরুদ্ধ হয় না, মোটেই তা আনকনসিয়াসে তলিয়ে যায় না। বাইরের থেকে যেটা হয়, মানে ফ্রয়েড যেখানে বলছেন যে বাইরের কারণ, সামাজিক কারণে ডিপ্রেশন ঘটে, সেইটাকে উনি মানতে রাজি নন। উনি বলছেন ভেতরের কারণেই ডিপ্রেশন ঘটে। একটা ইচ্ছা আর একটা ইচ্ছাকে চাপা দেয় এবং একটা পজিটিভ ইচ্ছে আর একটা পজিটিভ ইচ্ছাকে চাপা দেয়। নির্জ্ঞান বা অবদমিত ইচ্ছার প্রকাশের পথে যে বাধা, তা গিরীন্দ্রশেখরের মতে আভ্যন্তরিক বাধা, কেবল কোনো বিরোধী ইচ্ছাই তা তৈরি করতে সক্ষম। তো আমি এই আলোচনাটা, আমাদের একটু সময় কম, আর বাড়াচ্ছি না। তো আমি শুধু যে জিনিসটির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যে আপনি যদি ক্রমশ দেখেন তাহলে মানে এই আলোচনাটা গিরীন্দ্রশেখর যদি শেষ করেন সেটা খুব খুব ইন্টারেস্টিং। গিরীন্দ্রশেখর এগোতে এগোতে বলছেন যে কোনো অচেতন বস্তু সংক্রান্ত কোনো ইচ্ছাই তার মতে অবদমিত হয় না। সমস্ত সচেতন বস্তু সংক্রান্ত ইচ্ছাই অবদমিত হয়, অচেতন বস্তু সংক্রান্ত ইচ্ছা তার মতে অবদমিত হয় না। কারণ সেই সব ক্ষেত্রে যে সাবজেক্ট অফ দ্য উইশ, কর্তা যে ইচ্ছা, তার পরিবর্তন বা অভিক্ষেপণ এর সম্ভাবনায় কোনো ব্যতিহার নেই, সেটা এক্সেপশনে যায় না। গিরীন্দ্রশেখর জানান যে তার মতে আমাদের বিবেক, নীতি জ্ঞান, পাপ পুণ্য বোধ একমাত্র ব্যতিহার সম্ভাব্য ব্যাপারেই দেখা যায়। এদেরও উৎপত্তি আমাদের অজ্ঞাত মনে, অর্থাৎ নির্জ্ঞান।
এই তাত্ত্বিক উপস্থাপনাটা সেরে গিরীন্দ্রশেখর উদাহরণস্বরূপ পেশ করেন যে প্রসঙ্গ, সেটা হচ্ছে হত্যার প্রসঙ্গ, খুন, স্লেইং এবং তৎসংক্রান্ত নীতিবোধের কথা। গিরীন্দ্রশেখরের যুক্তি মানলে অবশ্যম্ভাবীভাবে কাউকে হত্যা করার ইচ্ছার বিপরীত যুগ্ম ইচ্ছাটি পজিটিভ হতে হবে, অর্থাৎ আত্মহত্যার ইচ্ছা। কিন্তু সে কথা সরাসরি বলে ইঙ্গিতে বলেন তিনি, হত্যার অপরাধীর কপালে ফাঁসির সাজা জোটে। এক্ষেত্রে আইনের দোহাই পেরে আমরা আসলে একই অপরাধ করি। গিরীন্দ্রশেখর তুমি কোট করছি শেষ 3টে লাইন, খুন করলে ফাঁসি হয়, কিন্তু যুদ্ধে বহু হত্যা করিলেও সাজা হয় না, অধিকন্তু সময় উচ্চ সম্মান লাভ হয়। আত্মহত্যা পাপ, কিন্তু নিশ্চিত মরণ জানিয়াও যুদ্ধে নিজেকে হত হইতে দিলে স্বর্গলাভ। হত্যা ব্যাপারে এত বিভিন্ন প্রকারের অসঙ্গতি মনুষ্য সমাজে দেখা যায় যে তাহা ভাবিলে আশ্চর্য হইতে হয়। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো আসলে গিরীন্দ্রশেখরের এই বিরুদ্ধ ইচ্ছেবাদ বা অপোজিট উইশ তার নিজস্ব যুক্তিক্রমেই ফ্রয়েড কথিত এই মরণ প্রবৃত্তি বা থ্যানাটসকে তার তত্ত্ব কাঠামোর অন্তর্ভুক্ত করে নেয়। কিন্তু প্রশ্ন হলো যে এই বিরুদ্ধ ইচ্ছেবাদের এই তত্ত্ব প্রকল্পটি গিরীন্দ্রশেখর নির্মাণ করলেন কবে? স্বপ্ন গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার 7 বছর আগে 1921-এ প্রকাশিত হয়েছিল তার ডিএসসি থিসিস কনসেপ্ট অফ রেপুটেশন, এর মধ্যে জানিয়েছি সেটা। এবার এই গ্রন্থেই প্রথম বিরুদ্ধ ইচ্ছা বা অপোজিট উইশের ধারণা প্রস্তাব করেছিলেন গিরীন্দ্রশেখর, সেটাও বলেছি। এই বইয়ে 29 পাতা লম্বা একটা চ্যাপ্টার আছে, সেটা এই বইয়ের ষোড়শ অধ্যায়, মানে চ্যাপ্টার 16, সেখানে থিওরি অফ অপোজিট উইশ এই চ্যাপ্টারটার নাম। এইখানেই প্রথম গিরীন্দ্রশেখরের ডিটেইল অপোজিট উইশ বা এই বিরুদ্ধ ইচ্ছের থিওরিকে নিয়ে আসছেন। কিন্তু ফ্রয়েড ডেথ ইনস্টিংক্টের প্রস্তাব প্রথম রাখেন যে বইয়ে, সেটা তো 1920-তে বেরোচ্ছে জার্মানি তার, এবং আমরা জানি যে তার পরে সেটার পরের সংস্করণ 1921-এ বেরোচ্ছে জার্মানি, এবং 1922-এ বইটা ইংরেজি অনুবাদ বেরোচ্ছে। আমরা এই খবর গিরীন্দ্রশেখর থেকেই আমরা পাচ্ছি, তিনি জার্মান জানতেন না, যে কারণে তিনি গোড়ার দিকে যখন ফ্রয়েডের কথা শুনছেন তখন ফ্রয়েডের লেখা তার হাতে এসে পৌঁছচ্ছে কম। তাহলে একটু যেটা ভাবতে আশ্চর্য লাগে যে গিরীন্দ্রশেখরের অপোজিট উইশ আর সাইকিতে শুধুমাত্র এরস নয়, এরাস থ্যানাটাস, এই ডাবল ডায়েট এর অবস্থান, এই দুটো একই সময় আলাদা দুটো জায়গায় বসে দুটো লোক ভাবছে ইন্ডিপেন্ডেন্টলি, অন্তত হিস্টোরিক্যালি সেটাই দেখা যায়। আমি এর থেকে এবার একটু অন্য প্রসঙ্গে যাব। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে একেবারে গোড়া থেকেই মানে 1922-এ যখন আমাদের ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক্যাল অ্যাসোসিয়েশন তৈরি হলো, সেই সময় থেকেই বাংলা ভাষায় এই লেখাগুলো আসতে শুরু করলো। ফ্রয়েডের মূল তত্ত্ব এবং সেই তত্ত্বের যে বেসিক কাঠামো, তার মধ্যে অল্টারেশনও আমরা দেখতে পাবো যে গিরীন্দ্রশেখরের ইন্টারভেনশনের ফলে তাও হবে। এবং মোটের উপর বাঙালি সমাজে ফ্রয়েড নামটা কতটা তার মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ক্রমে আমরা দেখতে পেলাম, সেটাও পরশুরামের লেখায় বা এই হাউস হোল্ড ওয়ার্ড ক্রমে হয়ে ওঠা। এবং 32-এ আমরা দেখতে পাচ্ছি যে কি বিপুল জনসমাগম নিয়ে ফ্রয়েডের জন্মদিন পালন হচ্ছে, 75 বছরের জন্মদিন। কিন্তু এই গোটা জিনিসটা ক্রমে আমরা এই লেখাগুলো কোথায় বেরোচ্ছে সেই দিকে যদি নজর দিই, তাহলে দেখবো বেরোচ্ছে সেই সময়কার প্রধান পত্রিকাগুলোতে, সেগুলোতে সাহিত্য পত্রিকা, ভারতবর্ষ বলুন, প্রবাসী বলুন। ফলত এর একটা প্রবল ইম্প্যাক্ট, অভিঘাত আমরা দেখতে পাবো সেই সময়ের সাহিত্য চর্চায়। 1920 থেকে এই আমরা দেখতে পাচ্ছি ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস ইন্ট্রোডিউসড হচ্ছে বাংলা ভাষায়। এবং 1920-র পরেই 1923-এ একটা পত্রিকা বেরোবে বাংলা ভাষায়, নাকি এরা একটা সম্পূর্ণ নতুন ঘরানা তৈরি করবে বলে বাংলা সাহিত্যের ইতিহাস যারা লিখেছেন তাদের প্রত্যেকেরই প্রায় দাবি, মানে
যারা বড় বড় ইতিহাস লিখিয়ে রয়েছেন, সুকুমার সেন থেকে শুরু করে অসিত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা আধুনিক সময়কার ইতিহাস লিখেছেন, তারা প্রত্যেকেই এই কথা বলেছেন। এবং তারা কল্লোল যুগ বলে একটা যুগের কথা বলেন। এই সময় মোটামুটি 3টে পত্রিকাকে মার্ক করা হয় যারা বেরোতে শুরু করে এবং যারা একটু অন্য ঘরানার লেখা লিখতে শুরু করে। প্রথমটার নাম কল্লোল, সেটা 1923-এ বেরোতে শুরু করে, 7 বছর বেরিয়েছিল পত্রিকাটা। দ্বিতীয়টার নাম কালী কলম, সেটা 1926-এ বেরোনো শুরু হয়। তৃতীয়টার নাম প্রবাসী, প্রথম দুটো কলকাতা থেকে বেরোতো। প্রবাসী 1927-এ বেরোয় প্রথম, প্রগতি 1927-এ বেরোয় প্রথম, প্রগতি ঢাকা থেকে বেরোতো, কালী কলম এবং কল্লোল কলকাতা থেকে বেরোতো 1923-1926। এই কল্লোল এর লেখকদের বিরুদ্ধে প্রবল একটা অভিযোগ আসতে দেখা যায় যে তারা নাকি হঠাৎ করে এই ফ্রয়েড ব্যাপারটাকে খুব মাথায় তুলে নাচছেন এবং যৌনতার চাষ করছেন বাংলা সাহিত্যে, অশ্লীল যৌনতার চাষ করছেন। এইটা 1920s এর মিড 1920s 1923-24-25 থেকে এই অভিযোগটা উঠতে শুরু করবে। এমনকি এর অনেক পরে 1950-এ আমরা দেখবো যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, মানে ব্যোমকেশ প্রণেতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু তার ডায়েরিতে লিখছেন, March তার ডায়েরিতে সাহিত্যে অশ্লীলতা ও যৌন প্রসঙ্গের পুনরাবির্ভাব, যেন অশ্লীলতা এতদিন তাহার ন্যায্য অধিকার হইতে বেদখল হইয়াছিল, এখন আবার দখল পাইল। এই নতুন অশ্লীলতা ভোল বদলাইয়া আসিয়াছে, তাহার মাথায় সত্যনিষ্ঠার তাজ, তার পায়ে ফ্রয়েডের বুট জুতো। এই ফ্রয়েডের বুট জুতো আর মাথায় সত্যনিষ্ঠার তাজ পরে যে নতুন দল এসছে বলে অভিযোগ করা হচ্ছে, সেই দলটি কি কাজ করছিল সেই দিকে একটু আমাদের অবশিষ্ট সময়ে একবার আপনাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। আমাদের হাতে মিনিট 10-15 সময় আছে বোধ হয়। তো মানে আমরা জানি যে ফ্রয়েড যে কাজটি করছিলেন সেটা হচ্ছে, ফ্রয়েড অন্যতম প্রধান যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে তার আগে এনলাইটেনমেন্টের যে ঘরানা, ইউরোপিয়ান টেরেইন অফ থট, ইউরোপের ভাবনার জগতে যে এনলাইটেনমেন্টের যুক্তিবাদী ধারণা, যেখানে যুক্তি বা র্যাশনালিটি আধিপত্য বিস্তার করে আছে, সেখান থেকে বেরিয়ে এসে তথাকথিত ইরাশনালকে বোঝবার চেষ্টা করছিলেন ফ্রয়েড। এবং এই এনলাইটেনমেন্ট এর কেন্দ্রে ছিল মানুষ, মানে এই গোটা ডিসকোর্সটাকেই তাই বলা হয় মানুষকে কেন্দ্র রেখে করা বলে, এই গোটা ডিসকোর্সটাকেই বলা হয় অ্যানথ্রোপোসেন্ট্রিক, অ্যানথ্রোপোস হিউম্যান বিং, অ্যানথ্রোপোসেন্ট্রিক ডিসকোর্স, বা আমরা বলবো নৃকেন্দ্রিক চর্চা বলতে পারি আমরা বাংলায় একে। ফ্রয়েড এই অ্যানথ্রোপোসেন্ট্রিজমের উল্টো দিকে যেতে চেয়েছিলেন, রাইট? এবং একই সঙ্গে র্যাশনালিটি, যেটা এনলাইটেনমেন্টের অন্যতম প্রধান আয়ুধ, তার উল্টো দিকে যেতে চেয়েছিলেন, ইরাশনালকে অ্যাপ্রোচ করতে চেয়েছিলেন। এবং সবচেয়ে বড় যেটা তিনি করতে চাইছিলেন তার লেখাগুলোর মধ্যে, আমরা যদি আগাগোড়া দেখি, সেই ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, স্টাডিজ ইন হিস্টেরিয়া থেকে শুরু করে একেবারে শেষ বই আউটলাইন অফ সাইকোঅ্যানালিসিস পর্যন্ত যদি দেখি, আমরা দেখব যে তার প্রধান লক্ষ্যই ছিল এই নর্মাল এবং অ্যাবনর্মাল, স্বাভাবিক এবং অস্বাভাবিক, এই যে দুটো বাইনারি, এর মাঝখানের সীমাটাকে তিনি প্রবলেমেটাইজ করতে চাইছিলেন, সমস্যায়িত করতে চাইছিলেন। তো খানিক মাত্রায় বোধ হয় এই যে ভারতীয় মনুসংখ্যান সমিতির লেখকদের এই চেষ্টা বাংলায় ফ্রয়েডকে ইন্ট্রোডিউস করানোর, সেটা এই ব্যাপারটাকে বাঙালির মধ্যে চাড়িয়ে দিয়েছিল। এবং এর বেশ কিছু প্রভাব দেখা দিল। এর দুটো প্রভাব মূলত বড়ভাবে দেখা দিল। এক, বাংলায় এইবার এক ধরনের উপস্থাপন বাংলা সাহিত্যের বাজারে শুরু করবে, যেখানে এই যে যৌনতার উপস্থিতি, যৌনতা আমাদের মানসিক ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে, এই কথাটা মাথায় রেখে এবার এই জিনিসটার উপস্থাপন শুরু হবে। এবং এর পাশাপাশি আরো একটা জিনিস খুব ইন্টারেস্টিংলি হবে, সেটা হচ্ছে মনোরোগী এই চরিত্রগুলো
সাহিত্যের চরিত্র হয়ে উঠতে শুরু করবে। আমি একটা দুটো উদাহরণ দেবো, আমাদের তো খুব কম সময়, একটা দুটো উদাহরণ দেবো। একটা ভারতবর্ষেই ধারাবাহিকভাবে একটা লেখা বেরিয়েছিল 1921 থেকে 23, এবং মনে রাখবেন যে যখন এটা বেরোতে শুরু করছে ভারতবর্ষে, তখন অলরেডি 2 কিস্তি বেরিয়ে গেছে রঙিন হালদারের লেখা। 1387 কার্তিকে প্রথম কিস্তি বেরোচ্ছে উপন্যাসটার। 18 কিস্তিতে বেরিয়েছিল উপন্যাসটার নাম ছিল মেঘনাদ। এই উপন্যাসটা পরে বই হয়ে বেরোয়। উপন্যাসিকের নাম ছিল নরেশ চন্দ্র সেনগুপ্ত, খুবই সেই সময়কার বেশ পপুলার লেখক আর কি। নরেশ সেনগুপ্ত পরে বইটা 1922-এ যখন বই করে বের করলেন, তখন উপন্যাসটার নাম বদলে যায়, উপন্যাসটার নাম হয় পাপের ছাপ। এই উপন্যাসটায় নরেশচন্দ্র বলছেন যে আমি সচেতন ভাবে একটা ক্রিমিনাল ক্যারেক্টার রূপ দিতে চেয়েছি, এবং এইটা নিয়ে যখন একটু প্রক্ষোভ তৈরি হলো, একটু ক্ষোভ তৈরি হলো, এটা নিয়ে নানা রকম কথা লেখা হতে লাগলো। তাতে মূলত একজন ডাক্তারের চরিত্র আছে, যিনি একজন সরকারি ডাক্তার, এবং তিনি যার পাল্লায় পড়েন তিনি একজন সিরিয়াল কিলার, একটি মহিলা। এবং তার মানসিকতা, সে ওই ডাক্তারকেও খানিক, মানে ডাক্তার সৎভাবে তার রিপোর্ট ইত্যাদি করতে চায়, সেও খানিকক্ষণের জন্য এই মহিলার জালে ফাঁসেন, যদিও সে সত্যি বেরিয়ে আসেন। মেঘনাদ, এই মেঘনাদকে ক্যারেক্টার করে পরে আরো উপন্যাস লিখেছেন নরেশবাবু, এবং এই বইটার গোড়ায় ভূমিকায় একটা চমৎকার কথা লিখছেন নরেশ সেনগুপ্ত। উনি বলছেন যে কেবল আদর্শ লইয়া তো চলে না, আদর্শের পাশাপাশি রক্ত মাংসের শরীরটাও আছে। তাই রক্ত মাংসের শরীরটাও তিনি স্মৃতিভ্রংশ হয়ে একটা গ্রামে চলে যাবেন, একটা পরিবারের সঙ্গে জড়িয়ে পড়বেন, সম্পূর্ণ স্মৃতিভ্রংশ। সেই পরিবারের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হবে, পরিবারের মেয়েটির সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হবে, পরিবারের ছেলেটিকে নিজের ভাইয়ের মতো সে ভালোবাসতে শুরু করবে। এবং there was a moment at the end of the novel যেখানে আর কি তার স্মৃতি ফিরে আসে, এবং ফিরে আসার পর বুঝতে পারে যে সে একটা অপরাধ জগতের মানুষ, সে সেখানে ফিরে যাবে, সে এইখান থেকে পালিয়ে আবার ওখানে ফিরে যেতে চাইবে। এইটা মানে বাংলা সাহিত্যের অনেক সমালোচক যেমন বিশেষ করে সরোজ বন্দ্যোপাধ্যায় খুবই না সমালোচক বাংলা ভাষায়। বাংলা উপন্যাসের কালান্তর বলে তার একটা বিখ্যাত বই আছে, যে এটা খুবই বাংলা সাহিত্যের ছাত্ররা পড়ে থাকে। সেখানে সরোজবাবু বলছেন যে এটা প্রতীকী উপন্যাস, অথচ উপন্যাসিক নিজে প্রেমেন্দ্র মিত্র বলছেন যে না, বিশেষ করে মানে এটা ট্রেনে, একটা লোক ট্রেনে সম্পূর্ণ, মানে প্রথম দৃশ্যটাই শুরু হয় যে ট্রেনে একটা লোক হঠাৎ রিয়েলাইজ করছে, বুঝতে পারছে না সে কে, তার নাম কি, সে কোথা থেকে এসছে, সে কেন ট্রেনে বসে আছে, এখান থেকে উপন্যাসটা শুরু। তো প্রেমেন্দ্র মিত্র বলছেন যে এইসব আমি প্রতীক জানতাম না। এই সময় সমস্ত যখন এটা লিখেছি 1932-এ, আমি তখন কাফকার নামও শুনিনি, কাফকার লেখাও পড়িনি। আমি এটা লিখেছিলাম তার কারণ তখন হঠাৎ আমি এই রোগটা সম্পর্কে জানি, এবং এইটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, এবং আমি এরকম একটা রোগীকে ক্যারেক্টার বানাতে চেয়েছি। মানে এরকম আরো উদাহরণ আনা যায়। মানে জগদীশ গুপ্ত, এই সময়কার বিখ্যাত লেখক জগদীশ গুপ্তর একটা উপন্যাস রতি ও বিরতি বলে, যেখানে যে প্রধান চরিত্র রাম, সে সম্পূর্ণরূপে পাগল এবং রাস্তায় ঘুরে বেড়ানো পাগল। মানে ভিক্ষে কেউ দিচ্ছে কি দিচ্ছে না তাতে তার বিশেষ যায় আসে না, তার কারণ তার ওই সুস্থতাটুকু নেই যে ভিক্ষে, খাবার এগুলো দরকার। এবং ক্রমে উপন্যাসে জানা যায় যে সে পাগল আগাগোড়া ছিল না, একসময় তার সুস্থ জীবন ছিল, তার সন্তান স্ত্রী ছিল, কিন্তু হঠাৎ সর্পদংশনে তার 6 মাসের শিশুপুত্র মারে, এবং সেই শিশুকে জলে ভাসিয়ে দেওয়া হয় এই বলে যে জলে ভাসিয়ে দিলে একদিন সুস্থ হয়ে ফিরে আসবে। 4 দিনের মাথায় শিশু ফেরে না, তো শিশু খোকাকে আনতে মা এবার নদীর জলে নেমে পড়ে, ফলে শিশুর পেছন মাও যায়, খোকার পেছন মাও যায়। এবার দুজনেই চলে যাওয়ার পর রাম বেরোয়, আর
কোনোদিন, আর তার কোনো ঘরে মোহ থাকে না, সবকিছু হারিয়ে ফেলে। একেবারে শেষ দৃশ্যটি দেখা যাবে যে এই রুগী মানে এই সম্পূর্ণ আত্মবিস্মৃত পাগল রাম, সে একেবারে শেষ দৃশ্যে কোনোভাবে একটা আধুলি পেয়েছিল, যেটা সে যত্ন করে রেখেছিল, সেটা কোনোভাবে তার তাক থেকে পড়ে যায় এবং সেইটা সে দেখে যে ওই খাটের ওখানটা একটা গর্ত আছে, সেটা খুঁড়তে শুরু করে শাবল দিয়ে সারা রাত করে। খুঁড়তে খুঁড়তে ওই পয়সাটা তার চাই, সারা রাত একটা বিপুল বড় গর্ত সে তৈরি করে এবং একেবারে শেষে যখন অনেকটা গর্ত হয়েছে তখন গর্তের নিচ থেকে আবার ফোনা ওঠে। ফোনাটা দেখে রাম শান্ত হয়ে বসে, নিজের পাটা গর্তের মধ্যে নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে বলে, খোকাকে কেমন কেটেছিলি, কেমন জ্বালা দেখি বলে ফোনাটার দিকে পাটা গুঁতো মারে। ফোনাটা প্রথম ছোবল মারে, দ্বিতীয় ছোবল মারে। ভোরবেলা গর্তের মধ্যে নিচে মাথা উপরে পা অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। তা এই চরিত্রগুলো, এই যে অ্যাবনর্মাল ক্যারেক্টার, এইবার ধীরে ধীরে বাংলায় উঠে আসতে শুরু করবে, এক। আর দুই যেটা উঠে আসতে শুরু করবে সেটা হচ্ছে যৌনতা, আদর্শের পাশাপাশি রক্ত মাংসের শরীরের উপস্থাপন। এই রক্ত মাংসের শরীরের উপস্থাপন লম্বা তালিকা দেওয়া যায়, অনেকগুলো তালিকা দেওয়া যায়। এবং এইটা তুলে আনতে গিয়ে তখনকার লেখকরা যেটা করছিলেন যে মধ্যবিত্ত সমাজে শুধু আর এটাকে রাখা যাচ্ছে, তারা নিম্নবিত্ত সমাজে ঢুকে পড়ছেন। মানে মহাশ্বেতা দেবীর বাবা মনীষ ঘটক যুবনাশ্য ছদ্মনামে লিখতেন। তিনি কল্লোলের পাতায় ধারাবাহিকভাবে কতগুলো ছোট গল্প লিখতে লাগলেন যারা পটলডাঙ্গা অঞ্চলের ভিখিরি, তাদের জীবন নিয়ে। তাদের মধ্যে অবাধ যৌনতা এবং এই পটলডাঙ্গার পাঁচালী বইটার নাম কল্লোলে বেরিয়েছিল গল্পগুলো। কয়লা খনির মুটে শ্রমিকদের জীবন এবং সেটাকে এবার তুলে আনলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়, কয়লাকুঠি এই নামে। এগুলো উঠে আসতে শুরু করবে এবং এই সময়ে এরকম একাধিক বেদে বেরোবে। কল্লোলেই বেদে ধারাবাহিক বেরোতে শুরু করেছিল অচিন্ত সেনগুপ্তের প্রথম উপন্যাস, পরে এমসি সরকার থেকে 1335 ওটা বই হয়ে বেরোবে। মানে শুরুই হচ্ছে এই দিয়ে। উপন্যাসের প্রথম লাইন, ফার্স্ট লাইন, ন পেরিয়েছি কিন্তু আল্লাদিকে দেখেই আমার ভালো লাগলো। এবং অচিন্ত কুমার নিজের আত্মজীবনীতে লিখেছেন যে এই লাইন পড়ে প্রকাশকও ঘাবড়ে গেল। 9 বছর বয়স থেকে 21-22 বছর বয়স পর্যন্ত একটা ছন্ন ছাড়া কুল পরিচয়হীন অনাথ নটরু, তার জীবনী হচ্ছে এই উপন্যাসের উপযুক্ত। এবং বুঝতেই পারছেন যে নয়ে এসে বলছে ন পেরিয়েছি কিন্তু আল্লাদিকে দেখে আমার ভালো লাগলো। এই গোছের জিনিস এবারে ভুরি ভুরি আসতে থাকবে। কয়লাকুঠি বেরোতে শুরু করবে বসুমতী পত্রিকায় ধারাবাহিকভাবে এবং এর পাশাপাশি মানে শুধু যে নিম্নবিত্ত শ্রেণী নয়, মানে উচ্চবিত্ত শ্রেণী, স্বাভাবিক মধ্যবিত্ত শ্রেণীর জীবনে যৌনতা করে আসে। তার একটা মস্ত উদাহরণ 1926-এ বুদ্ধদেবের প্রথম গল্প, বুদ্ধদেব বসু তার প্রথম গল্প বেরোয় রজনী হলো উতলা, কল্লোলের পাতায়। এই যে মানে একটি ছেলে তার ঘরে একটি মেয়ে আসে, রাত্রে অন্ধকার হলে আসে এবং ছেলেটির ক্রমে তাকে ভালো লাগতে শুরু করে। সে তার পরিচয় জানতে চায়, তার যতবারই জানতে চাই কোনো উত্তর পায় না। একেবারে শেষে সে বলে যে যা পাচ্ছ তা কি তোমার ভালো লাগছে না, আর যদি তা ভালো লাগে তবে পরিচয় জেনে কি হবে। এই গল্প বেরোনোর পর তখনকার খুব বিখ্যাত লেখক নিরুপমা দেবী, অন্নপূর্ণার মন্দির মাটা এইসব লিখেছিলেন ভদ্রমহিলা, তিনি বলেছিলেন এই লেখককে আতুরে নুন দিয়ে মেলে ফেলা উচিত। রিপারকেশনও কত তীব্র হচ্ছে। কিন্তু একই সঙ্গে এই ছোট্ট গ্রুপটা, এই কল্লোল কালী কলমকে ঘিরে যারা গড়ে উঠছে, তারা একটা প্রবল ভাবে এটা ব্যবহার করছেন। এবং অনেক পরে বুদ্ধদেব বসু লিখলেন যে 1955 এসে ভাষা ও রাষ্ট্র বলে একটা প্রবন্ধে, যে একজন লেখক, আমি বাংলা ভাষার লেখক, আমার কাজ বাঙালির অবচেতনকে বাংলা ভাষায় নিয়ে আসা। শব্দটা খুব গুরুত্বপূর্ণ, অবচেতনকে। কল্লোলের পাতা এই সময় আরো নানা গল্প উঠে আসবে। একটা খুব গুরুত্বপূর্ণ গল্প ছিল ঝরা ফুল, নীলিমা বসু, কালী কলমের সম্পাদক মুরলীধর বসুর বউ, স্ত্রী তিনি। এবং নীলিমা বসুর এই বইটা দুজন নারীর যৌন সম্পর্কের বৃত্তান্ত, 1926-এ বেরোচ্ছে, সরি ভুল করছি, 1925-এ বেরোচ্ছে। তো এই একের পর এক এই গোছের লেখা উঠে আসতে শুরু করবে এই সময়।
এবং এটা আরো একটা বড় ইনস্টিটিউশনকে এই সময় সমস্যায়িত করে তুলবে, সেটা হচ্ছে ম্যারেজ, বিবাহ নামের প্রতিষ্ঠানটা। এবার এইটা নিয়ে খুব একটা বড়, এটাকেও ইনভেস্টিগেশনের বিষয় করে তুলবে এই সময়কার লেখকেরা। 1932-এ অচিন্ত্য কুমারের একটা উপন্যাস বেরোয়, যেটা খুব মারকাটারি উপন্যাস হয়েছিল। উপন্যাসটার নাম বিবাহের চেয়ে বড়। তো এই উপন্যাসের নায়ক প্রভাত এবং নায়িকা হচ্ছে অশ্রু বলে একটি মেয়ে। দুজনের পরস্পরের প্রতি প্রেম আছে, কিন্তু কিছুতেই তারা পরস্পরকে বিয়ে করতে চায় না, তারা বিয়েতে আবদ্ধ হতে চায় না। অশ্রুর বাড়ি থেকে বিয়ে ঠিক করলে সে বাড়ি থেকে পালিয়ে প্রভাতের কাছে এসছে, প্রভাতের কাছে চলে আসে, কিন্তু প্রভাত তাকে সেই মুহূর্তে বিয়ে না করায় সে একটু আশাহত হয়েছে, কিন্তু শেষ অব্দি স্কুল মাস্টারি নিয়ে একটা গ্রামে চলে গেছে এবং নিস্তরঙ্গ জীবন কাটাচ্ছে। বিয়ে নামের ইনস্টিটিউশনটায় তাদের দুজনেরই একটা অদ্ভুত ভয়, সেটাতে জড়াতে চান না। এবং আশ্চর্য, মানে এই অশ্রু নামের মেয়েটি, সে জেমস জয়েসের ইউলিসিস পড়ে। উপন্যাসটির শেষ ভাগে কথা ভাবতে গিয়ে লজ্জায় কাঁটা দিয়ে ওঠে তার শরীর। আমি একটা লাইন উপন্যাস থেকে তুলছি, ব্যাপারটা কিছু নয়, অতি সামান্যই। ব্লুমের স্ত্রী মলি স্বামীর কাছে শুতে যাচ্ছে, ভাবে অশ্রু। ওটা জয়েস না লিখলেও পারতো, কিন্তু কেনই বা লিখবে না? অশ্রুর প্রশ্ন, আমি করছি না। ওটা জয়েস না লিখলেই পারতো, কিন্তু কেনই বা লিখবে না? অশ্রু শুনেছে বইটা অশ্লীল, কিন্তু কোনো বিষয় হিসেবেই যে কি করে অশ্লীল হতে পারে অশ্রুটা কিছুতেই বোঝে না। কোনো বিষয় হিসেবে কি করে অশ্লীল হতে পারে? তো যৌনতা যে শ্লীলতা ও অশ্লীলতার মানদণ্ডে বিচার্য নয়, তা যে বিষয় হিসেবে বিচার্য, তা যে একটা স্বতন্ত্র বিষয়ও বটে, বিষয় রূপেই তার বিচার হওয়া উচিত, তাকে দেখা প্রয়োজন স্বতন্ত্র বর্গরূপে, এই দাবিটা সেদিন করতে শুরু করেছিলেন কল্লোলের লেখকরা। অনেক পরে যখন তার গ্রন্থাবলী বেরোতে শুরু করছে, তখন তার ভূমিকায় প্রথম খণ্ডে অচিন্ত্য কুমার লিখছেন যে স্বামী স্ত্রী না হয়েও নরনারী বন্ধু রূপে সহাবস্থান করতে পারে, এবং বন্ধুতা টিকিয়ে রাখতে হলে পরস্পর বিয়ে না করাটাই বৈজ্ঞানিক। এমনই একটা সুস্থ অনপনেয়কেই সেদিন অত্যন্ত দুষ্পাচ্য মনে হয়েছিল। কালচক্রে অবস্থা বদলায়, সমাজ বদলায়, এক যুগের পাপ অন্য যুগে নিত্যকৃত্য হয়ে ওঠে। নিয়ন্ত্রণের আড়ালে নিমন্ত্রণ, নির্বিরোধে নিয়ম ভাঙে। যে আইন একদিন বিয়েকে স্বর্গীয় করে রেখেছিল, সেই আইনই এখন বিয়ের পরে জুড়ে দিয়েছে নতুন বিয়ের অধিকার। এই একই অভিযোগে আমরা আরো একাধিক লেখাকে অভিযুক্ত হতে দেখবো, যা বিবাহের চেয়ে বড়কে করা হয়েছিল। সুরেশ বন্দ্যোপাধ্যায়ের চিত্রবহা বলে একটা উপন্যাস, নিরুপম গুপ্ত ছদ্মনামে মহেন্দ্র রায় লিখেছিলেন শ্রাবণ গণগণ। হ্যাঁ, এগুলো সরাসরি কাঠগড়ায় যায়, মানে আদালত অব্দি মামলা গড়ায়, যেগুলো অশ্লীল। এইবার মামলা আদালতে চলতে থাকে। এই মামলা একের পর এরপর হবে। বুদ্ধদেব বসু রাতভর বৃষ্টি উপন্যাসটা নিয়ে মামলা কাঠগড়ায় পৌঁছবে, শেষ অব্দি পৌঁছেছিল সমরেশ বসুর বিবর। যেটা খুব ইন্টারেস্টিং যে এই গোছের মামলাগুলোর মধ্যে একটা মামলা আমি একটু উল্লেখ করতে চাই, কারণ এই গোছের লেখাগুলোর সঙ্গে সঙ্গে আর এক ধরনের লেখা এই সময় পত্রপত্রিকায় গড়ে উঠছিল। সেই লেখাগুলোকে যদি একটা ক্যাটাগরিতে, একটা রেজিস্টারে আমি ভুক্ত করতে চাই, তাহলে সেই রেজিস্টারটার নাম হবে যৌন বিজ্ঞান। হ্যাঁ, এই যৌন বিজ্ঞান নামের এক ধরনের লেখা, এক ধরনের ডিসকোর্স এই সময় গড়ে উঠছিল। এইটা বোধহয় ফ্রয়েড না এলে তৈরি হতো না। বলছেন না, আমি বলছিলাম যে কোনোভাবেই হয়তো সেই জায়গাটাই তৈরি হতো না যদি ফ্রয়েড না আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই সময় এই বছর বই বেশ রমরমা করে চলতে থাকে। মানে আবুল হাসনাত যৌন বিজ্ঞান বলে একটা বই লিখেছিলেন, যার ভূমিকা লিখেছিলেন গিরীন্দ্রশেখর বসু। হ্যাঁ, এই সময় একজন, মানে যারা খুব বড় লেভেলে উঠেছিলেন তার মধ্যে একজন খুব ইম্পর্টেন্ট, তার নাম নৃপেন্দ্র কুমার বসু। 1928-এ ভদ্রলোক প্রথম কন্ট্রাসেপশনের উপর বাংলা বই লেখেন। জন্মশাসন নাম ছিল বইটা, ইলাস্ট্রেটেড বই, এবং মানে বিস্তর বই লিখেছেন। বইগুলোর নামই খুবই বিনোদন দিতে পারে আপনাদের। যেমন 1932-এ ভদ্রলোক একটা বই লিখেছিলেন, নাম নরনারী যৌনবোধ। 1935-এ লিখেছিলেন প্রেম ও কাম বিজ্ঞান। 1936-এ লিখেছিলেন যৌবনের জাদুপুরি। 1944-এ লিখেছিলেন নারী বিপথে যায় কেন।
হ্যাঁ? তো এই 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 যে, এবং খুব ইন্টারেস্টিংলি 1938 থেকে 39-এর মধ্যে এই নৃপেন বসুর সম্পাদনায় যৌন বিশ্বকোষ প্রকাশিত হচ্ছে। এবং তার থেকেও যেটা ইন্টারেস্টিং, যে এইটাকে যদি আপনি মনে করেন যে শুধুই এক স্তরের পাঠক গ্রহণ করে, এর মধ্যে যারা এলিট ভাবুক বুদ্ধিজীবী তাদের ভূমিকা নেই, তাহলে একটা মস্ত ভুল হবে। মানে যেমন যৌন বিজ্ঞান আবুল হাসনাতে তার ভূমিকা লিখছেন গিরীন্দ্র শেখর বসু স্বয়ং, তেমনি এই যৌন বিশ্বকোষের ভূমিকা লিখছেন স্বয়ং অমূল্যচরণ বিদ্যাভূষণ। তো এবার এটা যে সম্ভব হচ্ছিল এবং এই মানে নৃপেন্দ্র কৃষ্ণ বসু, আমি কেন বলছি যে এতে ফ্রয়েডের প্রভাব আছে, নৃপেন্দ্র কৃষ্ণর দুটো বই আছে। 1947-এ তার একটা বই বেরিয়েছিল, তার নাম ফ্রয়েডের নারী চরিত্র, আর 1945-এর বই বেরিয়েছিল ফ্রয়েডের ভালোবাসা। একটু মন দিয়ে পড়লেই বুঝতে পারবেন যে সেটা একটা প্রবল পপুলার ফ্রয়েডের মূর্তি, তার সঙ্গে হয়তো ফ্রয়েডের কোনো যোগ নেই। মানে অয়দিপাউস কমপ্লেক্স হচ্ছে কুষণ কুটৈষা, কুষণ নামের যে চরিত্রটা, তার একইভাবে মায়ের প্রতি আসক্তি, এইভাবে প্রত্যেকটা শব্দ মানে বদলে একটা অন্য ভার্সন, পপুলার ভার্সন নৃপেনবাবু বানাতে চাইছিলেন। এই নৃপেনবাবুর একটা কেস, সেই কেসটাকে আমি একটু তুলে আনছি। এই কেসটা এই বলছি যে বারবার এই সময় লিগালিটির ডোমেইনে এগুলোকে টেনে আনার চেষ্টা করা হচ্ছিল, এবং গোটা ডিফেন্সটা যাদেরকে অভিযুক্ত করা হচ্ছিল, তাদের গোটা ডিফেন্সটাই ছিল এই জায়গা থেকে যে সেক্সুয়ালিটি শুড বি কনসিডার্ড অ্যাজ আ ডিফারেন্ট ক্যাটেগরি, ইট cannot be judged in terms of vulgarity, right? স্কিল অশ্লীল এই মাপকাঠি থেকে মাপা যাবে না, যৌনতা একটি স্বতন্ত্র বর্গ, এটার বৈজ্ঞানিকতা আছে, সায়েন্টিফিসিটি আছে, রাইট? তো সেইটার একটা ছোট্ট কেস স্টাডি দিয়ে এই প্রসঙ্গটা শেষ করবো, এবং আজকে আর বেশি বাড়াবো না। নৃপেন্দ্র কুমার যৌবনে একটা পত্রিকা সম্পাদনা করতেন, তার নাম ছিল জীবনের আলো। 1929 সালে স্ত্রী জাতির যৌনবোধ নামে এই পত্রিকায় তার একটা লেখা বেরিয়েছিল, যেটা অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়, কোর্টে যায়। এবং নৃপেন্দ্র কুমার মোটেই অচিন্ত্য সেনগুপ্ত বা মুরলীধর বসুদের মতো মামলাটা জেতেননি, বাকিরা যেমন জিতেছিলেন। হ্যাঁ, তবে শাস্তি রূপে খুব সামান্য জরিমানা হয়েছিল তার। 1932-এ প্রকাশিত তার নরনারীর যৌনবোধ গ্রন্থে এই মামলার একটা সরস বর্ণনা তিনি লিপিবদ্ধ করেছেন, এবং এই রচনার শেষে নিজের সপক্ষে যে স্টেটমেন্টটি তিনি দিয়েছিলেন কোর্টে, তার কিছুটা তিনি তুলে দিয়েছেন। তার এই স্টেটমেন্ট যেটা কোর্টে তিনি দিয়েছিলেন, সেটা এই সময়ের সাধারণ মনোভাবের স্পষ্ট ছবি পেশ করে বলে আমার মনে হয়। সেই স্টেটমেন্টের গুরুত্ব মাথায় রেখে তার ছোট্ট অংশ আপনাদের জন্য পড়ছি। I am still fostering the opinion that sex, being the innate ruling passion of life, imparting of sexual knowledge, is essential, more essential than divine knowledge, because the latter being salvation to the few, while the former saves many. I have deeply thought on and studied the subject. I am in touch by correspondence with some of the best known scholars and thinkers of the world, most of whom are of the opinion that any sane dissertation on the subject of sex is a milestone in our civilization. What is fundamentally true is in our part of the world should, as a matter of principle, be true in India, and of necessity, in other part of the world should, as a matter of principle, be true in India, and of necessity, sexual knowledge is greater here than in any other country. If morality means the greatest good to the greatest number of people, I think my article kept well within its limits and served an useful purpose. My idea was that there could be nothing in the world that was not a legitimate subject for honest and candid discussion. অচিন্ত্য কুমার সেনগুপ্তের বিবাহের চেয়ে বড় উপন্যাসের নায়িকা অশ্রুর প্রশ্ন বিষয় হিসেবে বিবেচিত হতে পারে, এবং নৃপেন্দ্র কুমারের যুক্তির এই আশ্চর্য মিল বোধহয় অবাক করার মতন, এবং এই প্রশ্নটা বোধহয় এই মুহূর্তে সাধারণ প্রশ্ন।
আমার আমার মনে হয় যে এখন আমাদের আজকের মানে সময়ের জন্যই আমরা সময় অতিক্রম করে দিয়েছি। হ্যাঁ, তাহলে আজকে এখানেই শেষ আজকে করি। হ্যাঁ মানে খুবই মনোজ্ঞ আলোচনা হচ্ছে, সত্যি মানে শুনতেও খুবই ভালো লাগছে। পরপর মানে একটা জায়গা থেকে শুরু করে সাহিত্যের জায়গাটায় যখন চলে আসি আমরা, আরো মানে ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। সেখানে যৌন চর্যা, আমাদের জীবন এবং আস্তে আস্তে কিরকম ভাবে নারীকে দেখা, পুরুষকে দেখা, ডিভিয়েন্সকে দেখা, এই যে জায়গাগুলো আপনি ধরলেন, মানে খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে শুনতে। আমাদের যেহেতু আজকে সময়টা এসেছে, আমরা আলোচনা এখানে আমরা শেষ করব। আর কিছু মানে আমাদের কাছে প্রশ্ন কয়েকটি এসেছে ফেসবুক থেকে। আমি তার মধ্যে দুটি প্রশ্ন আপনাকে একটুখানি বলছি, যদি আপনি একটু নেন 1 মিনিট। আর রূপম, তুমি যদি একটু স্লাইড শেয়ারে চলে যাও আরেকবার, আমি প্রশ্নটা নিয়ে আসছি। স্লাইড শেয়ারে তুমি একটু চলে যাও। আমি অমিতাভ সেনগুপ্ত আমাদের এখানকার টিচার, উনি লিখছেন যে গিরীন্দ্র শেখর কি অবদমন থেকে অজ্ঞানতা মানে অবিদ্যায় সরতে থাকেন? এটা ওর একটা প্রশ্ন উনি রেখেছেন। অবদমন থেকে অজ্ঞানতায় সরতে থাকেন কিনা? অবিদ্যা, অজ্ঞানতায় মানে অবিদ্যাটাকে অজ্ঞানতাটাকে অজ্ঞায় সরতে থাকার কথা প্রশ্ন। না, অন্তত গিরীন্দ্রশেখরের রচনা এটা কখনোই আসেনি আর কি। গিরীন্দ্রশেখর শেষ দিকে ক্রমাগত এইবার যেটা হবে মানে যেটা লক্ষণীয় হবে যে গিরীন্দ্রশেখর যেহেতু গোড়াতেই গোটা জিনিসটাকে নিজের মতন করে ডিভাইস করে নিয়েছিলেন, গিরীন্দ্রশেখর এরপর ইন্ডিয়ান টেক্সটে ঢুকতে শুরু করবেন। গিরীন্দ্রশেখর যোগসূত্র পুরো, পাতঞ্জল যোগসূত্র পুরোটা অনুবাদ করেন এবং তার একটা দীর্ঘ ভূমিকা লেখেন। এবং যোগসূত্রকে উনি ইন্ট্রোডিউস করান এই জায়গা থেকে যে মনোবিকারের অপশনই আপনার কাছে আসবে না যদি আপনি প্রেজার্ভেশন অফ মাইন্ড ব্যাপারটা বুঝতে শেখেন। গিরীন্দ্রশেখর একদম গোড়ায় প্রবাসীতে মানে অনেক অল্প বয়সে একটা লেখা লিখেছিলেন সত্য রজ তম বলে। এই লেখাটা একদম গিরীন্দ্রশেখরের জীবদ্দশায় যে শেষ বই শ্রীমদ ভাগবত গীতা, গোটা গীতার একটা কমেন্ট্রি গিরীন্দ্রশেখর লিখবেন। সেইখানে এই একেবারে শেষের যে অ্যাপেন্ডিক্স, সেই অ্যাপেন্ডিক্স এই লেখাটাকে উনি আবার ফিরিয়ে আনেন। গিরীন্দ্রশেখর বলেন যে 3 রকমের মন আছে, সত্য 3 গুণ সম্পন্ন মন আছে, সত্য রজ এবং তমগুণ। তমগুণ অজ্ঞানতার দিকে থাকে প্রবণতাবশত এবং রজগুণ কর্মমুখী, সত্যগুণ জ্ঞানমুখী। তো গিরীন্দ্রশেখর মানে অবদমন নেসেসারিলি অন্ধকারের দিকে, অজ্ঞানতার দিকে নেয় এ কথা বলেন। কারণ অবদমন ব্যাপারটাই তো তার কাছে একটা পজিটিভ দ্বারা আর একটা পজিটিভকে চাপা দেওয়া, এখানে নেগেটিভের কোনো অস্তিত্বই নেই। ঠিকই, থ্যাঙ্কস ফর দ্যাট ক্লারিফিকেশন। আমি আমাদের বিভাগীয় প্রধান ডক্টর সঞ্চিতা ঘোষ কে বলবো আমাদের ভোট অফ থ্যাঙ্কস ডেলিভার করতে। একটু বলে রাখি সঞ্চিতা। সরি, আমি বোধহয় অনেকটা সময় নিয়ে ফেলেছি, ফলে প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। আমাদের শুরু করতে আজকে তো একটু দেরি হয়ে গিয়েছিল। সঞ্চিতা অনেক অসুস্থতার মধ্যেও কিন্তু আমাদের পুরোটার মধ্যে মানে খুব মন দিয়ে আর কি সপ্তাহে থেকেছে, মানে শারীরিক ভাবে না পেরে উঠলেও সব উদ্যোগটার মধ্যে কার্ড ডিজাইন করার থেকে শুরু করে সব জায়গায় ডিস্ট্রিবিউট করা থেকে সবটাই করে কিন্তু আজকে মানে খুবই আমি জানি যে অসুস্থতার মধ্যেই ও অ্যাটেন্ড করছেন। সঞ্চিতা, ডক্টর সঞ্চিতা ঘোষকে অনুরোধ করব ধন্যবাদ জ্ঞাপন করার। নমস্কার। আচ্ছা, আমি ধন্যবাদ জ্ঞাপনের আগে একটা প্রশ্ন একটু করতে চাই। সেটা কি, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আপনি যেটা বললেন যে ইচ্ছা কর্মে প্রবৃত্ত করে, এই যে গিরীন্দ্রশেখরের ভাষায় যে ইচ্ছা, সেটা ফ্রয়েডের যেটা আমরা জানি যে লিবিডিনাল এনার্জি, সেটা সেখান থেকে কতটা আলাদা, বা এটা কি সমান বা একই রকম ভাবে দেখা যেতে পারে? মানে টার্মিনোলজিক্যালি গিরীন্দ্রশেখর বলছেন যে উইশ
itself. Wish, emotions are made out of a cluster of wish, right? এবং এই সিঙ্গুলার উইশ সেটাই কর্মে প্রবৃত্ত করে, রাইট? ফ্রয়েডের ক্ষেত্রে ইমোশন ইটসেলফ ইজ ডাইনামিক, প্লেইং উইদিন দ্য সাইকি, রাইট? আর বীরেন্দ্র শেখরের ক্ষেত্রে দ্য ওনলি ডাইনামিক পাওয়ার দ্যাট হ্যাজ there is something which is dynamic inside the psyche, that is wish itself, none else. আচ্ছা, ধন্যবাদ অসংখ্য। আচ্ছা, আর একটা খুব সুবিধা হয়েছে, কিছুদিন আগে এই বেসিক লেখাগুলো হঠাৎ করে রিপ্রিন্ট হয়েছে, আপনার দেখতে পারেন আর কি, মানে কনসেপ্ট অফ প্রিপারেশন বছর 2-3 আগে রিপ্রিন্ট হয়েছে। এবং CUPS বলে একটা অর্গানাইজেশন, ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক্যাল সোসাইটির যেটা জার্নাল ছিল সমীক্ষা, সেগুলো ডিজিটাইজ করে অনলাইন অ্যাভেলেবল করেছে, যার ফলে বীরেন্দ্র শেখরের অনেকগুলো প্রবন্ধ এখন পাওয়া যায়। রাইট, আমার এইখানে খুব বলতে ইচ্ছা করছে যে আমি নিজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, মনোবিজ্ঞান বিভাগের, সঞ্চিতাও তাই। তো এটা ভীষণ বলতে ইচ্ছে করছে যে দীর্ঘদিন ধরে প্রাইজের দিনে বই কিন্তু বীরেন্দ্র শেখরের লেখা স্বপ্নই তুলে দেওয়া হয়। সেইটা না শেয়ার করে পাচ্ছি না যে এত সুন্দর সিলেকশন, এবং প্রত্যেকবারই কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড হয়েছেন তারা ডিপার্টমেন্ট অফ সাইকোলজি থেকে বই পেয়েছেন, সেটা স্বপ্ন। এবং মানে সেইটা না শেয়ার করাটা খুব অন্যায় হবে। এবং আমরা এখনো বীরেন্দ্র শেখরের বাস দেখে, হেডের রুমে বীরেন্দ্র শেখরের ছবি দেখে ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ক্যালকাটা ইউনিভার্সিটি এখন তাদের মানে অনেকগুলো দিন, মানে 150 বছর হয়ে যাচ্ছে, মানে খুব সুন্দর, মানে 100 ইয়ার্স অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট অফ সাইকোলজি সেলিব্রেট করেছে। তো সেখানেও মানে বীরেন্দ্র শেখরের অবদান বারবার করে চর্চায় বীরেন্দ্র শেখর উঠে আসেন নিজের পরিসরে এবং ফ্রয়েডিয়ান যে কোনো স্টাডিজ এর পরিসরে। এটা না মানে শেয়ার করে নিতে ভালো লাগছিল না, তাই বললাম। সঞ্চিতা? আচ্ছা, ধন্যবাদ। কিংবদন্তি সিগমুন্ড ফ্রয়েডের 165তম জন্মদিবসে এমন একটি আশ্চর্য উপস্থাপনার জন্য পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ এবং সেন্টার অফ সাইকোডাইনামিক স্টাডিজের তরফে আপনাকে অজস্র ধন্যবাদ এবং অকুণ্ঠ সাধুবাদ। অতিমারিতে অস্থির এই সময়কালে ব্যক্তিগত বিভিন্ন সমস্যা সত্ত্বেও আপনি যে এইভাবে এই উপস্থাপনাটি উপহার দিলেন, এবং তাও মাত্র কয়েকদিনের সময়কালের মধ্যে, তার জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে। যার উৎসাহ এবং সহযোগিতা ছাড়া এই অনলাইন বক্তৃতার আয়োজন করা সম্ভবই হতো না, তিনি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয়া ডক্টর মহুয়া দাস, তাকে অসংখ্য ধন্যবাদ। আকুণ্ঠ সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রী তপন দত্তকে ধন্যবাদ। ধন্যবাদ IQAC ডিরেক্টর প্রফেসর অরুণ হোতা, তিনি এই আয়োজনে বিবিধ সাহায্য করেছেন আমাদের। নানা রকম প্রতিকূলতা এই বক্তৃতার আয়োজন ডক্টর শ্রীময়ী তরফদারের সক্রিয় তৎপরতা ছাড়া সম্ভব ছিল না। প্রযুক্তিগত সহায়তার জন্য রূপম বন্দ্যোপাধ্যায়, সৌমেন ঘোষের ধন্যবাদ প্রাপ্য। আমন্ত্রণ পত্রটি দ্রুত বানিয়ে দিয়েছেন শোভন তরফদার। ছোট্ট কিন্তু খুবই আকর্ষণীয় একটি ভিডিও তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্রছাত্রীরা, ধন্যবাদ। এবং একেবারে শেষে তাদের সকলকে অজস্র ধন্যবাদ যারা গুগল মিট এবং ফেসবুক লাইভের মাধ্যমে এই আয়োজনে অংশগ্রহণ করলেন। তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। কিংবদন্তি ফ্রয়েডের জন্মদিবস পালন আমাদের কাছে নিছকই একটি অনুষ্ঠান নয়। এই উপলক্ষটি ঘিরে বার্ষিক এই বক্তৃতার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ প্রতি বছরই মনোবিজ্ঞান চর্চার কোনো না কোনো দিগন্তের সামনে এসে দাঁড়াতে চায়। তেমনি কোনো দিগন্তে আবার আমাদের ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে শুধু পরের স্লাইডটা দিয়ে শেষ করব। সঞ্চিতা, একটু আমাদের ইনিশিয়েটিভের কথা একটু সবাইকে তুমি জানিয়ে দাও।
আমি এখান থেকে রূপম তুমি একটু প্রেজেন্ট করবে বা আমি প্রেজেন্ট করছি? রূপম আমাকে আমি স্টক প্রেজেন্ট করছি। হ্যাঁ হ্যাঁ সঞ্চিতা আমাদের এই উদ্যোগটার কথা একটু জানিয়ে দাও। আমাদের ডিপার্টমেন্ট অফ এবং সাইকোলজি ডিপার্টমেন্টের অ্যালুমনির পক্ষ থেকে এই অতিমারিতে মানুষের মানসিক স্বাস্থ্যের বিষয়ে আমাদের সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিতে চাইছি। আমরা এসো মনের কথা বলি এই উদ্যোগের দেখতেই পাচ্ছেন আপনারা এই স্ক্রিনের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে, সেখানে যদি আমাদের কাছে কেউ সাহায্য চান তাহলে এই নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেখানে আমরা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা পাশে থাকবো, তাদেরকে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে যথাযথভাবে এই সীমিত পরিসরের মধ্যে আমরা চেষ্টা করব। এই উদ্যোগ আমরা এই ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে অফিসিয়ালি এটাকে এই উদ্যোগ নিচ্ছি আমরা। রাইট, থ্যাংক ইউ আপনি দেখবেন যে মেসেজ বক্সে প্রচুর কমপ্লিমেন্টস এসেছে। আমি একটু আপনাকে অনুরোধ করবো আপনি সেইগুলো দেখবেন। আমরা এখন মিটিংটা থাকার জন্য, দিনটা এত সুন্দর করে তোলার জন্য অকুণ্ঠ ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।